বিয়েবাড়িতে কনে জ্ঞান হারিয়েছে, বিষয়টা বেশ চিন্তার না? আপনারা আবার ভাবতে শুরু করবেন না যেন মেয়েটা প্রেগনেন্ট। না না, তেমনটা নয়। আসলে মেয়েটা হুটহাট করে এরকম একটা বড় স্ট্রেস নিতে পারেনি, তাই জ্ঞান হারিয়েছে। মেয়েটা ঈশানের আপু ননদ। বিয়ের আসরে যখন বর আসলো না, তখন মেয়েটা অনেকটা হতচকিত হয়ে পড়ে আর হুটহাটই মাথা ঘুরে পড়ে যায়। ডক্টর এসে বেশ কিছু সময় নিয়ে মেয়েটাকে দেখে বলল, চিন্তার কোনো কারণ নেই। হঠাৎ করে এরকম একটা খবর শুনে প্রেসারটা নিতে পারিনি, তাই জ্ঞান হারিয়েছে। টেনশন করবেন না, কিছুক্ষণ বাদেই জ্ঞান ফিরে আসবে। আজকে ঈশানের আপুর একমাত্র ননদের বিয়ে, আর সাধারণভাবেই আপুর পরিবারের ইনভাইট রক্ষার্থে ঈশান সহ পরিবারের সকলেই উপস্থিত হয়েছে। ঈশান আজ সকালবেলাতেই উপস্থিত হয়েছে। তারপর থেকে এদিকে ওদিকে ঘোরাঘুরি করে দেখছে, কিন্তু বউ অর্থাৎ আপু ননদের সাথে যখন দেখা হলো, ততক্ষণে ভদ্রমহিলা বেডে পড়ে আছে আর মেয়েটা বউ, সেই জন্যই ওর সাথে দেখা হয়নি। কিন্তু আচমকা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে আর এত বড় বাড়িতে বিয়েটা গুমট আকার ধারণ করবে, সেটাই বা কে জানতো। হঠাৎ যখন শোনা গেল বর আসবে না, বর অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে, তখনই যেন সবার মুখে কালো হয়ে আঁধার নেমে আসলো। আর মেয়েটা জ্ঞান হারিয়ে পড়ে যেতেই মেয়ের আব্বু অর্থাৎ ঈশানের আপুর শ্বশুর এক প্রকার আফসোসের সুরেই আর্তনাদ করতে লাগলো। কিছুক্ষণ বাদে ডক্টর এসে মেয়েকে চেক আপ করে দেখে চলে যেতেই এবার সবাই গম্ভীর মুখ করে কিছুক্ষণ যাবৎ চুপচাপ থাকলেও একটা সময় বলাবলি করতে আরম্ভ করলো, এই মেয়েকে এখন কে বিয়ে করবে? মানুষ মেয়েটাকে হাজারটা কথা শোনাবে। মেয়ের বাবা মা যেন এক প্রকার চিন্তায় পড়ে গেল। ঈশান কিছুক্ষণ বাদেই খেয়াল করলো ওর আপু, আব্বু, আম্মু আর তার শ্বশুর শাশুড়ি ওর দিকে এগিয়ে আসছে। ঈশান এদিকে ওদিকে তাকাতে লাগলো। তাহলে কি আব্বু আম্মু কোথাও যাচ্ছে, কিংবা কারোর সাথে কোনো গন্ডগোল হয়েছে? কিন্তু না, এ কি, সবাই এসে ঈশানের সামনে দাঁড়িয়ে পড়ল। ঈশান তো ভেবেছিল পাশ কেটে বেরিয়ে যাবে, কিন্তু ঝড়টা যে ঈশানের উপর দিয়ে যাবে সেটাও ভাবতেও পারেনি। আপু ঈশানের একটা হাত ধরলো আর বলতে লাগলো, ভাই শোন, তোর সাথে আমার কথা আছে, একটু আমাদের সাথে চল না প্লিজ। ঈশান অবাক চোখে কিছুক্ষণ আপুর দিকে চেয়ে রইল। তারপর এক মুহূর্তের জন্য আর ওর অনুমতির অপেক্ষা করলো না আপু। ওর হাত ধরতেই ঈশানকে টেনে নিয়ে যেতে লাগলো। তখন ছেলেটা ওদের সাথে হেঁটে বাসার মধ্যে চলে আসলো। তারপর একটা ছোট্ট ঘরে আসতেই সবাই মিলে চুপচাপ কিছুক্ষণ বসে রইল। সবাই কি বলবে ঈশান সেই অপেক্ষা করতে লাগলো। তারপর যখনই মুখ খুলতে যাবে তার আগেই আপু বলতে লাগলো, ভাই একটা কথা রাখবি আমার? ঈশান যে বরাবরই আপুর কথাটা ফেলতে পারে না, তাই আপু ওকে অমন করে কথাটা বলেছে। ঈশান সবার দিকে একবার তাকালো। তারপর যখনই কিছু বলতে যাবে তার আগে আপু ওর একটা হাত দু হাতের মুঠোয় নিতে লাগলো। ভাই দেখছিস তো আমার পরিবার এখন কত বড় একটা বিপদের মুখে আছে। তার উপর আমার ননদকে সবাই এক্ষুনি দোষ দিচ্ছে। এই বিয়েটা না হলে আমার ননদকে হাজারটা কথা শুনতে হবে। মেয়েটার আত্মসম্মানবোধটা অনেক বেশি, রাগের বশে ভুলভাল কিছু করে ফেলতেও দুবার ভাববে না। তাই বলছিলাম কি, বিয়েটা তুই যদি করতি। ব্যাস হয়ে গেল, যেটা আশঙ্কা করছিলাম সেটাই হলো। প্রত্যেকটা গল্পের মতো এই গল্পেও আমার গলায় এখন মেয়েটাকে ঝোলানোর ব্যবস্থা করে ফেলো। ঈশান হতবম্বের ন্যায় কিছুক্ষণ আপুর দিকে তাকিয়ে থেকে তারপর আব্বু আম্মুর মুখের দিকে তাকালো। ওরা উৎসুক জনতার মতো ছেলেটার দিকে তাকিয়ে আছে। এবার ঈশান আপুর থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, আপু, তোমার মাথাটা খারাপ হয়ে যায়নি তো? তোমার ননদ কি করে আমাকে বিয়ে করবেন? উনি তো আমার থেকে সিনিয়র, 2 বছরের সিনিয়র। বিয়েটা একজনের সাথে ঠিক হয়েছিল, আর এখন আমাকে বিয়েটা করতেই বললে কি উনি করে নেবে? আর আমিই বা কেন মানবো? বাবা, এই মুহূর্তে আমাদেরকে আর অসহায় করে দিও না। তুমি যদি বিয়েটা না করো তাহলে আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে। আমার মান সম্মান এই বিয়ের সাথে জড়িত। এত বড় বাড়ির মেয়ে যদি বিয়ে না হয় তাহলে লোকে ছিছি করবে, ভাববে মেয়েরই কোনো দোষ আছে। ঈশান লোকটার অসহায় আর্তনাদে কিছুক্ষণ চুপচাপ ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে রইল।
আব্বু আম্মু ওকে বোঝাতে আরম্ভ করলো। ঈশান আপুর মুখের দিকে চেয়ে রইল। ছোটবেলা থেকে তোমাকে শিখিয়েছি অন্যায়ের প্রতিবাদ করতে, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে। এত বড় একটা বিপদে ওরা দেখার পরও যদি তুমি মুখ ফিরিয়ে নাও, তাহলে কিন্তু এই অপমানের মুখে তোমার আপুকেও পড়তে হবে। তুমি না তোমার আপুকে বড্ড বেশি ভালোবাসো, চাও না কখনো তার অপমান হোক, অবমাননা হোক। এই পুরো পরিবারটার সাথে তোমার আপুর, তোমার দুলাভাইয়ের সম্মান জড়িয়ে আছে। এখন যদি তুমি মুখ ফিরিয়ে নাও, তাহলে ওদের অনেক ছোট হয়ে যেতে হবে ঈশান। ভাই, জীবনে শেষবারের মতো তোর কাছে কিছু চাইছি, দয়া করে আমার ননদকে বিয়ে করে নে। প্রমি অনেক ভালো মেয়ে, এখনও তোর সাথে মানিয়ে নিতে নাম পারলেও যখন তোর সাথে মানিয়ে নিবে তোর মনে হবে আমরা আজকে ভুল ডিসিশন নেইনি। বিয়েটা অন্য কারোর সাথে হতে যাচ্ছিল আর এখন সেটা হচ্ছে না। তারপরও দেখবি তোর মনে হবে না যে কখনো এই মেয়েটার সাথে তোর বিয়ে হবার কথা ছিল না। আপুর চোখে পানি টলমল করছে, তাই ঈশান ওর আপুকে নিয়ে একটা জায়গায় বসিয়ে দিয়ে তারপর আপুর পাশে বসে তাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আপু ঠিক আছে, সবাই এত করে যখন বলছে, আর তোমার ননদ আর তার পরিবারের মান সম্মান যেহেতু আমার হাতেই, তাহলে আমি আর তোমাদের সম্মানটা ধুলোর সাথে মিশতে দেব না। আমি বিয়েটা করে নিব। তবে একটা কথা আপু, এই বিয়েটা নিয়ে যদি পরবর্তীতে কোনো সমস্যা হয়, তার দায়ভার কিন্তু তোমাদের নিতে হবে। তোমার ননদ যদি আমাকে মেনে না নিতে পারে, রাতেই যদি ডিভোর্সের কথা বলে 6 মাস পর্যন্ত ডিভোর্সের জন্য অপেক্ষা করবে আমার সাথে থেকে, তাহলে তোমরা আমাদের আর জোর করতে পারবে না এই সম্পর্কটাতে থাকতে। বাকিটা তোমাদের হাতে। ঈশানের আপুর শ্বশুর অর্থাৎ ঈশানের হবু শ্বশুর ওকে বোঝালো ওনাদের মেয়ে কোনো মতেই ওকে অবমাননা কিংবা অবহেলা করবে না। তারপরও ঈশান মনে একটা সন্দেহ রয়ে গেল, এই বিয়েটা টিকবে কিনা। সব জল্পনা কল্পনা শেষে বিয়ে স্টেজে চুপচাপ বসে কথাগুলো ভাবছিল ঈশান। এই সম্পর্কটা হয়তো স্বাভাবিক হবে না। আর যার সাথে ওর বিয়ে সেই মেয়েটা ঈশানের সাথে তেমন করে কখনো কথাই বলেনি। আর ঈশানও সিনিয়র ভেবেই তেমন আশেপাশেও আসেনি, কারণ বড্ড রাগী মেয়েটা। আর রাগী মেয়েদের কাছে আসতেই ঈশানের ভয় করে, যদি হুটহাট করে থাপ্পড় বসিয়ে দেয় গালে। যাই হোক, মেয়েটাকে কিছুক্ষণ বাদেই আনা হলো, আর কাজীও যেখানে যেখানে সাইন করতে বলল করে দিল। কবুল বলতে বললে ঈশানও একদম পুতুলের মতো সবটা মুখ দিয়ে উচ্চারণ করে দিল। অন্যদিকে পাশে বসা মেয়েটাও কোনো সংকোচ ছাড়াই বিয়েটা করলো। বিয়ে শেষে প্রমীর আব্বু অর্থাৎ আপুর শ্বশুর থুকু, এখন তো ঈশানেরও শ্বশুর। যাই হোক, ভদ্রলোক কিছুক্ষণ ঈশানের সাথে কথা বলল, তারপর রাত 10টার দিকে ওর বাসায় পৌঁছালো। বাসায় পৌঁছে ঈশানের আর খাওয়ার ইচ্ছে হলো না, তাই রুমে চলে আসলো। কিছুক্ষণ বাদেই ওর আপু এসে প্রমিকে রুমে রেখে গেল। আপনাদের বলতেই ভুলে গিয়েছি, ঈশানের বইয়ের নাম প্রমি। মেয়েটা দেখতে সুন্দরী, সুন্দরী বললে ভুল হবে, মারাত্মক সুন্দরী। প্রমিকে বসিয়ে দিয়ে যেতেই একটু বাদে ঈশান ওয়াশরুমে থেকে বেরিয়ে আসলো। ঈশান মেয়েটার সামনাসামনি এসে বসলো। মেয়েটা কেমন জড়সড় হয়ে নিজেকে আর একটু গুটিয়ে নিল। ঈশান বলতে আরম্ভ করলো, বিয়েটা যেমন করেই হোক, আপনি যে এই বিয়েটা মানতে পারবেন না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আপনি যে পরিমাণে রাগী আর জেদি, তাতে এই বিয়েটা আপনার আব্বু আম্মুর সম্মান বাঁচানোর জন্যই করেছেন। না হলে আমার মতো একটা জুনিয়র একটা ছেলেকে কেই বা বিয়ে করবে। একটা পরিবারের সাথে আত্মীয়তা জুড়ে আছে, আবার তাদের সাথেই আত্মীয়তা করার ইচ্ছাটা কোনো পরিবারেরই বা থাকতে পারে বলেন? নতুন বউয়ের থেকে ঈশান কোনো উত্তর পেল না। মেয়েটা ঠিক আগের মতোই চুপ করে রইল। প্রমি ঈশানের কথাতে হাত দুটো মুচড়ে যাচ্ছে। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও বলল, জানি এই মুহূর্তে আপনার আমার ওপর রাগ হচ্ছে, এমনকি আমার সাথে কথা বলার ইচ্ছেটাও আপনার নেই। যদি ভুল না করি তাহলে হয়তো বা ওই ছেলেটাকে আপনি পছন্দ করতেন, সেজন্য নিজেরই ইচ্ছায় বিয়েতে রাজি হয়েছিলেন। কিন্তু বিয়ের দিন এরকম কিছু হলো। যাই হোক, এসব কথা নাই বা বলি, তবে আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার। জানি না কতটুকু পারবো, তবে আপনি যদি নিজেকে দূরে সরিয়ে রাখেন সেটা কখনোই সম্ভব হবে না। হয়তো আজকে আমাদের সম্পর্কটা ঠিক না, কিন্তু কাল হতে কতক্ষণ, কারণ
স্বামী স্ত্রীর বন্ধনটা একটা পবিত্র বন্ধন, তাই কোনো একদিন হয়তো আপনার সাথে আমার সম্পর্কটা স্বাভাবিক হবে, কিন্তু আপনাকেও সবটা চেষ্টা করতে হবে। আর যদি না করেন তাহলে কখনোই সম্পর্কটা স্বাভাবিক হবে না। ঈশানের কথাতে প্রমি কোনো জবাব দিল না। কিছুক্ষণ বাদে ঈশান একটা বালিশ আর চাদর নিয়ে উঠে গিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়ল। ঈশান জানে এই মেয়ে কিছুতেই ওর সাথে বেড শেয়ার করবে না। যে মেয়েটা ওকে দেখে সব সময় মুখ গোমরা করে থাকতো, কখনো ওর সাথে নিজে থেকে কথা বলেনি, কোনো ভুলভাল কথা বলে ফেললে রাগি চোখে ওর দিকে তাকিয়েছে, সেই মেয়েটা ওকে একই বেডে শুতে দিবে, এটা ভাবাটাও বোকামি। ঈশান শুয়ে পড়ল। মেয়েটা তেমন করেই ওখানেই বসে আছে। সত্যি বলতে ঈশানের সাহস নেই প্রমির মাথা থেকে ঘোমটা ফেলে দিয়ে ওকে একটাবার দেখার। যদি এরকমটা করতে চায় তাহলে দেখা গেছে কয়েকটা থাপ্পড় মুখের উপর পড়বে। মেয়েটা সেখানেই বসে আছে দেখে তখন ঈশান ওর দিকে ফিরল। ভয় পাবেন না, আমি আপনার কাছে আসবো না, আপনি ঘুমিয়ে পড়ুন। অনেকটা ধকল গেছে আপনার ওপর দিয়ে। আমি আপনাকে কোনো বিষয়ের জন্য জোর করব না। নিজের যখন ইচ্ছা হবে তখনই আপনি আমাকে জানাবেন। আপনি এই সম্পর্কে থাকতে পারবেন কিংবা আমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমার দিক থেকে আপনি সম্পূর্ণ সাপোর্ট পাবেন এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। আর আমি আপনার প্রতি আমার দায়িত্ব পালন করে যাব। তবে যাই হোক, আপনাকেও এর জন্য সমানভাবে চেষ্টা করতে হবে। আর যদি সবসময় রাগ, অভিমান আর জেদ দেখিয়ে দূরে সরে থাকেন, আমাকে একটা জুনিয়র ছেলে বলে বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করেন, তাহলে কখনোই কারো ভালো হবে না, না পরিবারের আর না আমাদের। নিন, এত চিন্তা না করে ঘুমিয়ে পড়ুন। ঈশান আর কথা বলল না, চুপচাপ শুয়ে রইল। কখন ঘুমিয়ে পড়ল নিজেও জানে না। ছেলেটা নিজের রুমে ছাড়া ঘুমোতেই পারে না, তাই নিচে শুলেও তারপরও ঘুম আসলো। কিছুক্ষণ বাদে প্রমির দিকে তাকালো, ছেলেটা ঘুমিয়ে পড়েছে। প্রমি উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। বারবার প্রমির ইচ্ছে হচ্ছে মানুষটাকে বলতে উপরে এসে ঘুমোতে, কিন্তু আবার পরক্ষণে কোনো এক বাধার কারণে বলতে পারছে না। বাধাটা সারাটা রাত প্রমি ঘুমোতে পারেনি। ভোর রাতে ফজরের আজান হতেই নামাজটা পড়ে নিল, তারপর উঠে ব্যালকানিতে গিয়ে দাঁড়িয়ে রইল। সকালবেলা ঈশানের যখন ঘুম ভাঙল তখন খেয়াল করলো রুমের দরজাটা খোলা আর আশেপাশে মেয়েটা নেই। তাড়াহুড়ো করে উঠে বসলো, এদিকে ওদিকে ডাকাডাকি করতে লাগলো। তারপর মেয়েটার থেকে কোনো রেসপন্স না পেয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখে কিচেনে নতুন কাউকে দেখা যাচ্ছে। ঈশান এবার তাড়াহুড়ো করে গিয়ে কিচেনের সামনে দাঁড়াতেই খেয়াল করলো আম্মুর সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা বললে ভুল হবে, এ তো তারই বউ। কথা ভেবেই ঈশান একটা শুকনো ঢোক গিলল। এবার আম্মু খেয়াল করলো ঈশান পিছনে দাঁড়িয়ে আছে। ছেলেটা দাঁড়িয়ে থাকতে দেখে আম্মু বলতে লাগলো, এ কি আব্বু, তুমি কিচেনে যে, কোনো সমস্যা হয়েছে আব্বু? না মানে আম্মু, আসলে বলছিলাম কি, উনি হুটহাট করে বাইরে চলে এসেছে, তাই ভাবলাম কোথায় আছে দেখি। ঈশানের এরকম শুকনো মুখ দেখে আম্মু একটু মুচকি হাসলো। মেয়েটা ওর দিকে ফিরেই কিছুক্ষণ তাকিয়ে রইল। এখনো মাথায় ঘোমটা দিয়ে আছে প্রমি, চুলগুলো ঘোমটার নিচ দিয়েও দেখা যাচ্ছে। ঈশানের দিকে যেন সেগুলো হুকি দিয়েছে। ঈশান বুকে হাত রেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এক মুহূর্তের জন্য মেয়েটাকে না দেখেই ঈশানের মনে হয়েছিল আবার রাগের বশে সুইসাইড করে বসেনি তো। আম্মু আবারও ঈশানের দিকে ফিরে বলতে লাগলো, একদিনেই দেখছি বইয়ের জন্য একদম উতলা হয়ে উঠেছ, বাকি দিন তো পড়েই আছে। প্রথমে তো বিয়েটা করতে চাইছিলে না, আর এখন কিনা বইয়ের জন্য এত ভালোবাসা, তাকে খুঁজতে খুঁজতে এখানে অবধি চলে এসেছো। ঈশান কি জবাব দিবে জানে না। মেয়েটা বোধহয় কিছুটা লজ্জা পেল। ঈশান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। কিছুক্ষণ বাদে মেয়েটা রুমে আসলো। ঈশান প্রমির মুখের দিকে দেখলো। সম্পূর্ণ মানুষটাকে ভালোভাবে দেখে বুঝতে পারলো মেয়েটা অসম্ভব রকমের মায়াবী, আর আজকে বউ সাজে ওকে অসাধারণ লাগছে। এক কথায় একদম নতুন বউ। অন্য সবাইকে হয়তো এতটা সুন্দর লাগতো না যদি না ওর বউটা হতো। আর মেয়েটা আসলে সুন্দরী। ঈশান কিছুক্ষণ প্রমির দিকে তাকিয়ে রইল। মেয়েটা এসে ছেলেটার সামনে দাঁড়িয়ে হাত মুচড়াতে লাগলো। তারপর অনেক সংকোচ কাটিয়ে বলল,
আম্মু আপনাকে নিচে যেতে বলেছে। ঈশান মেয়েটার দিকে তাকিয়ে রইল আর বোঝার চেষ্টা করলো মেয়েটা কি স্বাভাবিক আছে, তাই সত্যি সত্যি সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করছে। ঈশান হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে থেকে বলল, আমি কিছু বুঝতে পারছি না, আপনি এত সহজে সবটা কি করে মেনে নিচ্ছেন? আপনার তো এই বিয়েটা মানার কথা না। তাহলে অন্য সব গল্পের মতো ডায়লগ দেবেন না তো। মানবো না বা মানতে পারবো না এমন কিছুই না, আমার সময় লাগবে। কিন্তু ততদিন আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমার অনুমতি ছাড়া আমাকে টাচ করলে আমি ভুলে যাবো আপনি আমার হাজব্যান্ড। ঈশান ভাবলো এই তো মেয়েটা নিজের আসল রূপ দেখিয়েছে। ছেলেটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে যেতে যেতে বলল, এগুলো কাপুরুষের কাজ। আমি কখনোই জোর করে আপনার কাছে আসার চেষ্টাই করব না, যতদিন আপনি নিজে থেকে না চাইবেন। মেয়েটা অবাক হলো কিনা কে জানে। ঈশান নিচে চলে আসলো। একটা চেয়ার টেনে বসতেই প্রমি এসে নিজে থেকে ওর পাশে বসলো। মেয়েটা বেশ আদব কায়দা জানে বলতে হয়। কোনো রকমে ব্রেকফাস্ট করে উপরে চলে আসলো ঈশান। আজকে আর কোথাও যাওয়ার ইচ্ছে হচ্ছে না, সেটা খুব ভালো করেই জানে। সারাটা দিন ঈশান রুমে শুয়ে বসে কাটালো। প্রমি ওর আশেপাশেই ঘুরঘুর করলো, কিন্তু কিছু বলতে চেয়েও বলতে পারছে না। ঈশান বেডে শুতেই মেয়েটা কেমন যেন দূরে সরে রইল। তখন ঈশান বেড থেকে উঠে ব্যালকানিতে গিয়ে দাঁড়িয়ে রইল আর ভাবতে শুরু করলো, কি মেয়ের বাবা, এত বড় একটা অসম্মানের মুখ থেকে ওকে বাঁচালাম, আর সে কিনা আমাকে এরকম করে কষ্টে রাখার ধান্দায় আছে। মানবতা বলতে তো কিছু একটা মানুষের মধ্যে কিছু থাকে, সেটা থেকেও তো আমাকে অন্তত একটাবার বলতে পারতো যে বেডে শুতে। বাসায় কোনো রিসেপশনের অনুষ্ঠান নেই, কারণ এই বিয়েটা তো আর ওদের বাসায় হবার কথা ছিল না। তারপরও প্রমীর আব্বু আম্মু আর কিছু আত্মীয় ওদের বাসায় আসলো, আর ছোটোখাটো একটা আয়োজন করে ওদেরকে প্রমীদের বাসায় পাঠানো হলো। ঈশান কোনো কথা বলল না, যেহেতু বিয়েটা করেছে আর আব্বুর সম্মান সম্মান এর সাথে জড়িত, আর বারণ করলো না। প্রমীদের বাসায় চলে আসলো। এসে সবার সাথে কথা বলে রুমে আসতেই দেখে প্রমি ততক্ষণে ফ্রেশ হয়ে নিয়েছে, আর ঈশান ফ্রেশ হয়ে এসে খেয়াল করলো আশেপাশে সোফাও নেই। ঈশান এবার প্রমিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার রুমে দেখি সোফা নেই, ভেবেছিলাম শুধু আমার রুমেই সোফা নেই। এখন দেখি আপনার বেডরুমে সোফা নেই। যদি সোফাটা থাকতো অন্তত আমাকে আর কষ্ট করে নিচে শুয়ে পিঠটা ব্যথা করতে হতো না। ঈশানের কথাতে প্রমি ফ্যাল ফ্যাল করে ছেলেটার দিকে তাকিয়ে রইল। ঈশান গিয়ে বেডের এক সাইডে বসে পড়ল। মেয়েটা কেমন করে তাকালো, তখন ঈশান বলল, টাচ করতে পারবো না, কাছে আসতে পারবো না, সেটা ঠিক আছে, তাই বলে কি বেডেও বসতেও পারবো না? ঈশান উঠে যেতে নিলেও প্রমি কিছু বলতে গিয়েও বলতে পারল না। ছেলেটা ব্যালকানিতে গিয়ে দাঁড়িয়ে রইল। একটু বাদেই সবাই একসাথে ডিনার করে নিল। ঈশানের খুব লজ্জা লাগছিল। একে তো বোনের শ্বশুর বাড়ি, এখন আবার ওর শ্বশুর বাড়ি, কিন্তু বিয়েটা হুটহাট করেই হলো। আর প্রমি কখনো ওর সাথে মানিয়ে নিতে পারবে কিনা ঈশান জানে না। খাওয়া দাওয়া করে ঈশান রুমে আসলো। প্রমির সাথে কথা বলতে ইচ্ছে করছে না। মেয়েটা কেমন যেন ইগনোর করার চেষ্টা করে ওকে, আর চুপ করে থাকাটা সবসময় শুধু সম্মতিটাই বোঝায় না, আবার পরক্ষণে এই মনে হলো যে অসম্মতিও বোঝায় না। ঈশান নিজে থেকে উঠে এবার আলমারির দিকে গেল। নিশ্চয়ই কোনো চাদর কিংবা বালিশ হবে। এবার প্রমি বলতে শুরু করলো, আপনি চাইলে কিন্তু বেডে শুতে পারেন। আমি আপনাকে একটাবারও বলিনি যে আপনি বেডে শুতে পারেন না। নিজে কষ্ট করে শুতে হবে না, পরেই শোন। ঈশান মেয়েটার এমন কথাতে প্রচুর পরিমাণে অবাক হলো। কিছুক্ষণ বাদে একটু হাসার চেষ্টা করে বলল, আমি কি পাগল নাকি আমার মাথা খারাপ যে বেডে শোবো? সকালেই বলেছেন যেন আপনার কাছে আসার চেষ্টা না করি, আপনাকে ভুলভাল করে টাচ না করি অনুমতি ছাড়া। তারপর টাচ করে থাপ্পড় খাওয়ার ইচ্ছাটা আমার নেই। বউ ভালোবেসে মারলে সেটা অন্য ব্যাপার, কিন্তু রাগের বশে মারলে সেটাতে খুব আঘাত লাগবে, আর সম্মানে কতটা লাগবে সেটা তো বুঝতেই পারছেন। প্রমি আর কোনো কথা বলল না। ঈশান নিজে শুয়ে পড়ল। বালিশটা নিচু, তাই শুতে অসুবিধা হয়েছিল, তাই মাথা নিচে হাত রেখে শুয়ে পড়ল। এসির পাওয়ারটা বেশ ভালো রকমই দেওয়া, তাই শীত লাগছে। তারপরও কিছু বলল না। শীত লাগছিল বলে দুহাত গায়ে জড়িয়ে কিছুক্ষণ ছেলেটা এপাশ ওপাশ করতে লাগলো। প্রমি যখন আলতো আলোতে ঘুমটা ভাঙলো, খেয়াল করলো ছেলেটা দুহাতে জড়িয়ে ঘুমিয়ে আছে।
তখন প্রমীর মনে হলো যে ছেলেটার হয়তো ঠান্ডা লাগছে, তাই উঠে গিয়ে একটা কমফোর্টার বের করে ঈশানের গায়ে চাপিয়ে দিল। কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। ঈশানও কমফোর্টারটা পেতেই কেমন যেন আরও আরাম করে শুয়ে পড়ল। প্রমি ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে আবার বেডে এসে শুয়ে পড়ল। ভালো লাগছে না কিছু। ছেলেটাকে বেডে শুতে বলল, তাও শুলো না। আর সকালবেলা ওরকম করে রাগের বশে কথাটা বলাটা মোটেও ঠিক হয়নি, বুঝিয়ে বললেই হতো। পরদিন প্রমি যখন ঘুম ভাঙল, দেখে ঈশান ওর আগেই উঠে ব্যালকানিতে দাঁড়িয়ে আছে। একটু বাদে ঈশানকে দেখতে না পেয়ে প্রমি উঠে ব্যালকানিতে আসলো। মেয়েটা ঈশানের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। নামাজ পড়ে আবারও ঘুমিয়ে পড়েছিল প্রমি। প্রমি খেয়াল করেছিল ঈশান সকালে ওঠেনি, হয়তো নামাজ পড়ে না, অভ্যেস নেই। এবার প্রমি নিজেই বলতে লাগলো, আচ্ছা আপনি নামাজ পড়েন না? মেয়েটা বেশি লজ্জায় ফেলে দিল। তাই ঈশান কিছুক্ষণ মাথা চুলকে আবারও মাথা নেড়ে না সূচক উত্তর দিল। বলল, না মানে আসলেই ফ্রাইডেতে পড়া হয়, তাই আর কি। এখন থেকে রোজ পড়বেন। তাছাড়া আজ বাদে কাল বুড়ো হবেন, তখন তো আর ইবাদত করার সময় সুযোগ কোনোটাই পাবেন না। আর তখন কবুল হবে কি না আল্লাহ ভালো জানেন। বুড়ো বয়সে মানুষের অতটা সেন্স থাকে না, তাই যুবক বয়সটা ইচ্ছে হচ্ছে ইবাদতের সময়। অন্তত যদি নামাজটা তো পড়তে পারেন। ঠিক আছে, এখন থেকে চেষ্টা করব। চেষ্টা নয়, তাছাড়া অভ্যেস করে নিন। বেশ কিছুক্ষণ দুজনের মাঝেই নীরবতা বিরাজ করল। কিছুক্ষণ ভেবে প্রমি আবারও বলল, আচ্ছা একটা কথা, আমি এখানে একটা জায়গায় জবের জন্য কয়েকদিন আগেই জয়েনিং লেটার পেয়েছি। মানে আমার বিয়ের আগের দিন পেয়েছিলাম, তাই কাউকে জানানো হয়নি। বলছিলাম কি, আপনার ফ্যামিলি কি আমাকে জবটা করতে দেবে ঈশান? এই নিয়ে কোনো চিন্তা করবেন না, আমার ফ্যামিলি এমন কোনো বাধা আপনাকে দেবে না। আপনি নিজের মতো চলতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি আমার বাড়ির বউ আর আমার বাড়ির সম্মানও, তাই আমার বাড়ির মান সম্মানটা যেন বজায় থাকে। আপনার বাড়ির মান সম্মানটা যেমন আমি বাঁচিয়ে দিয়েছি, এখন থেকে আমার বাড়ির সম্মানটা প্রতিনিয়ত বাঁচানোর দায়িত্বটা আপনার। আমি হয়তো বোঝাতে পারছি কি বলতে চাইছি, তাই দয়া করে এমন কিছু করবেন না যার জন্য আমাকে বা আমার পরিবারকে অসম্মানিত হতে হয়। এইসব নিয়ে কোনো আপনি চিন্তা করবেন না। আমার দিক থেকে জবের জন্য আপনি ফুল সাপোর্ট পাবেন। আমি চাই না আপনাকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে। মেয়েটা কী ভাবলো কে জানে। কিছুক্ষণ নীরবতা, তারপর আবারও ইতস্তত করে বলেই ফেলল, পরশু আমার জয়েনিং ডেট। আমি চাইছিলাম পরশু আপনার বাসা থেকেই জবে জয়েন করব। ঈশান কেউ রাগারাগি করবেন না তো? আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, আমি সবাইকে সবটা বুঝিয়ে বলবো। দুদিন পর প্রমিকে নিয়ে ঈশান বাসায় আসলো। আর বাসায় ফেরার পরদিন প্রমির জবে জয়েনিং ডেট। ঈশানের জিজ্ঞেস করা হয়নি মেয়েটা কোথায় জবে জয়েন করছে কিংবা কোন সেক্টরে জব করবে। মেয়েটা নিজেও আর কিছু বলেনি। পরদিন সকালবেলা ব্রেকফাস্ট করে মেয়েটা ঈশানকে বলে বেরিয়ে গেল। ঈশানের বেশ ভালোই লাগলো। মনে হলো আর যাই হোক, ওর বউটা বেয়াদব নয়, জামাইকে বলেই বেরিয়েছে। কথাগুলো ভাবছিল, এর মাঝেই ঈশানের বন্ধুর নাম্বার থেকে কল আসলো। ফোনটা রিসিভ করে বলল কলেজে আসতে, আর বেরিয়েও পড়ল। বউ বাসাতে নেই, আর এখন আব্বু আম্মু তার বাধা দিবে না, তাই আব্বু আম্মুকে বলে ঈশান কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। 15 মিনিটের মাথায় কলেজে চলে আসলো ঈশান। শহরের কাছাকাছি বাড়ি, আর তার থেকে কিছুটা দূরেই কলেজ, তাই আসা যাওয়া করতে তেমন কোনো সময় লাগে না। ঈশান ক্যাম্পাসে এসে বন্ধুদের সাথে আড্ডা দিল। ঘণ্টাখানেক পর ক্লাস আরম্ভ হতেই ওরা গিয়ে ক্লাসে বসলো। প্রথম ক্লাসটা শেষ হতেই যখন দ্বিতীয় ক্লাসের জন্য কেউ একজন রুমে ঢুকলো, তখন ঈশান বেশ অবাক হয়ে গেল। কারণ এ কি, সামনে এ কে দাঁড়িয়ে আছে? হুটহাট এমন বিয়ে করে মাথাটা খারাপ হয়ে যায়নি তো? ঈশান চোখ বড় বড় করে দেখছে। ওর সামনে একদম অসম্ভব রকমের সুন্দর দেখতে আর কিউটের ডিব্বা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কালো শাড়ির সাথে হিজাব আর হালকা সাজে মেয়েটার সৌন্দর্যটা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে তার। মেয়েটাকে যে কেউ প্রথম দেখাতেই ভালোবেসে ফেলতে বাধ্য হবে। ঈশান ওর পা থেকে মাথা অবধি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। আপনারা হয়তো ভাবছেন যে মেয়েটা ওর বউ কিনা। অবশ্য গল্পের নাম দেখে তো বোঝারই কথা কে হতে পারে। হ্যাঁ, ঈশানেরই বউ। প্রমি মেয়েটাই দাঁড়িয়ে আছে।
তবে ঈশান জানতো না ওরই কলেজের ম্যাডাম হবে প্রমি। কথাটা ভেবেই ঈশানের হাওয়াটা ফুস করে বেরিয়ে গেল। ঈশানের বন্ধুরা দুজনের দিকে তাকিয়ে কিছু একটা বলাবলি করতে লাগলো। অন্যদিকে ঈশানকে এখানে এই অবস্থায় দেখে প্রমিরও বেশ খানিকটা অস্বস্তি ফিল হলো। মেয়েটা ভাবতেও পারেনি যে ঈশান অর্থাৎ ওর হাজবেন্ড এই কলেজেই পড়ে। প্রমি জানে ছেলেটাও জুনিয়র, কিন্তু এই কলেজের অনার্স চতুর্থ বর্ষের কোনো ডিপার্টমেন্টের ছাত্র সেটা ওর জানা ছিল না। দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর এটা ক্লাস মনে পড়লেই প্রমি ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। ঈশান ভয় পাচ্ছে এটা ভেবেই যে মেয়েটা বাসায় গিয়ে ওকে কিছু বলেই না বসে, কিন্তু তেমন কিছুই হলো না। প্রমি ক্লাস করে বেরিয়ে গেল। ঈশান চুপচাপ থেকে তারপর একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, ব্যাস, লেটা ঝুঁকে গেল। বন্ধুরা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল অবাক হয়ে। ওর মাঝে মেহেদি বলল, কিরে, তুই বলিসনি তো ভাবি আমাদের এই কলেজের ম্যাডাম? আর যেমন করে দুজন দুজনের দিকে তাকিয়েছিলি তাতে মনে হচ্ছিল তোদের শুভ দৃষ্টি হচ্ছিল। বাসায় কি বউকে দেখিস না দোস্ত? আমি ভাবছি শেষে কিনা ওকে এই কলেজেরই ম্যাডাম হতে হলো। এখন তো উঠতে বসতে আমাকে কিস্তি দিবে, আর সুযোগ পেলেই তো আমাকে পড়ালেখা নিয়ে হাজারটা কথা শোনাবে। জানি না কি করে কি হলো, তবে আর কোথাও না গিয়ে ওর আমাদের কলেজে আসার ছিল। আচ্ছা, ম্যাডাম কি তোকে একবারও বলেনি যে উনি এই কলেজে জয়েন করেছে? কলেজের কথা বলেছে, কিন্তু আমাদের এই কলেজে জয়েন করবে তেমন কিছু বলেনি। আর চাকরির কথা শুনে আমি তেমন করে কিছু জিজ্ঞাসাও করিনি। ভেবেছি কোথাও একটা অফিসে কাজ হবে, কিন্তু শেষে আমার কলেজে যে আসবে আমি কি করে জানবো বল? কেন, জানলে কি করতি? জানলে আর কি করব? কলেজে আসতাম না, কিংবা ওনাকে চাকরিটা করতে বারণ করব সেটাও ভাবিস না। মেয়েটার সাথে যদি আমার বিয়ে নাও হতো, তারপরেও ও এই কলেজে জয়েন করতো। প্রমি জবটা ভালোবেসে করছে, আপু আমাকে সবটাই বলেছে, তাই আমি ওর স্বাধীনতাতে কোনো হস্তক্ষেপ করব না। কিন্তু এখন কি করবি? ম্যাডাম তোকে দেখলেই বিব্রত বোধ করবে। এমন একজনকে বিয়ে করেছিস, সে কিনা তোরই কলেজের ম্যাডাম। এটা তুই এত সহজে মানিয়ে নিবি কি করে? অস্বস্তি তো কিছুই হবেই, অস্বস্তি তো কিছুটা হবেই। তাই বলে যে কলেজে আসবো না কিংবা পমের সামনে আসা যাবে না এরকম কিছু না। সময় লাগবে, তারপর একটা সময় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেখ, শেষে বন্ধু আমার ম্যাডাম বউ পাইছে। যাই হোক, দেখিস ভাবির কোনো বান্ধবী আছে কি না, না হলে আমারও একটু লাইন লাগাতাম আর কি। আমার ঠিকঠাক কাছে আসতে দেয় না, আর আগেই দেখছি তোরা আমাকে না ডুবিয়ে ছাড়বি না। মানে আবার কি? ম্যাডাম বলে দিয়েছে ওনার আমাকে মানতে সময় লাগবে। যতদিন না উনি আমাকে মানতে পারবে ততদিন অবধি যেন আমি ওনার কাছে না যাই, আর ওনাকে যেন অনুমতি ছাড়া ছোঁয়ার চেষ্টাও না করি। আমি তো ভেবেছিলাম বাসর রাতে কয়েকটা থাপ্পড় অন্তত তুই খাবি, আর জুনিয়র বলে তোকে অবজ্ঞা করবে। যাই হোক, দিন শেষে যে এতটুকু বলেছে সেটাই অনেক। ভেবেছিলাম মেয়েটা অনেক রাগী আর জেদি, তার উপরে বিয়েটা ফুটহাট ভেঙে গেল। তো তোকে কখনো মেনে তো নিবেই না, উল্টো এই বিয়েটাও করতে চাইবে না। এরকম টাইপের গল্পে যা হয় আর কি। সেদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঈশান বিকেলের দিকে বাসায় ফিরতেই খেয়াল করলো প্রমি ডাইনিংয়ে বসে আম্মুর সাথে কথা বলছে। ঈশান রুমে আসতেই একটু বাদে প্রমি আসলো, তারপর ওর দিকে কেমন করে তাকিয়ে রইল। তখন ঈশান বলল, আপনি যে আমাদের কলেজে জয়েনিং করবেন আমাকে একটাবার বলেননি কেন? কেন? বললে কি হতো? যেতেন না ওখানে, নাকি লেখাপড়াটাই বাদ দিয়ে দিতেন? তেমনটা নয়, তবে আপনার আমাকে বলা উচিত ছিল। আপনি আমাকে জিজ্ঞেস করেননি, শুধু বলেছেন আমাকে কেন কিছু বাধা দেবেন না, মানে কোনো কিছু বাধা দেবেন না, তাই আর কি প্রয়োজন মনে করিনি। ঈশান একটু অপমানিত বোধ করলো। ওকে বলার নাকি প্রয়োজন মনে করেনি, ওরই বউ আবার বলছে ওকে বলার প্রয়োজন মনে করেনি। ঈশান প্রমির সামনে এক মুহূর্ত দাঁড়ালো না, ফ্রেশ হয়ে আসলো, নিচে এসে নাস্তা করলো। কিন্তু কি নাস্তাটা আজকে অন্যরকম লাগছে, তার উপর মেয়েটা এনে দিল কেন? কথাগুলো ভেবেই ঈশান এবার জিজ্ঞেস করলো, ঘটনা কি বলেন তো? আজকে আপনি নাস্তা নিয়ে আসলেন, বিয়ের কয়েকদিন হয়নি, তার মাঝেই বাসায় এত কাজ কেন করতে হবে আপনাকে? আজকে নাস্তাটা আমি তৈরি করেছি, আর খেয়ে দেখুন কেমন হয়েছে। আমি আমি জানি পাস্তা আপনার খুব পছন্দের। কে বললো আপনাকে?
আম্মু। ঈশান আবারও কিছুটা খেয়ে প্রশংসা করতেই মেয়েটা মুচকি হাসলো। ঈশান জানে না প্রমি কী করতে চাইছে আর ভবিষ্যতে কি করবে, তবে এটুকু বুঝতে পারছে এই মেয়েটার সাথে সংসার করতে ওকে অনেক কাঠখড় পোড়াতে হবে। আর যাই হোক, প্রমি ওকে মেনে নিবে না, সেটা না বললেও ওর সাথে সম্পর্কটা স্বাভাবিক হতে কতগুলো বছর লাগবে ঈশান জানে না। বিকেলের দিকে বাহিরে আসতে নিলে তখন প্রমি বলতে আরম্ভ করলো। 2 দিন আগে বলেছেন নামাজ পড়ার চেষ্টা করবেন। চেষ্টা তো দূরে থাক, নামাজের ধারের কাছেও দেখছি না। আচ্ছা যান, মাগরিবের নামাজটা পড়ে বাসায় আসবেন। ঈশান কখনো এত তাড়াতাড়ি বাসায় আসেনি, আর মেয়েটার জন্য নাকি ওকে বাসায় আসতে হবে। কথাগুলো ভেবেই বলতে লাগলো। নামাজ পড়ে আসবো এটা সিউরিটি দিতে পারছি, কিন্তু এত তাড়াতাড়ি বাসায় আসবো সেটার কোনো গ্যারান্টি দিতে পারছি না। কেন এত সময় কি করেন বাইরে বসে? গার্লফ্রেন্ডের সাথে আড্ডা দেন নাকি? তাকে নিয়ে ঘুরতে যেতে হবে আপনাকে? ঈশান একটু তাচ্ছিলের হাসি দিল, তারপর কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেল। নামাজটা পড়ে তারপর বন্ধুদের সাথে বেশ অনেকটা সময় আড্ডা দিল। ঈশান নামাজের সময় হতেই তারপর সেটাও শেষ করে বাসায় আসলো। বাসায় আসতেই খেয়াল করলো সবাই ডাইনিং রুমে বসে কথা বলছে। ঈশান ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এসে বসতেই সবাই এসে বসলো। একসাথে খাওয়া দাওয়া করে তারপর যে যার মতো রুমে চলে আসলো। ঈশান আজও নিচে শুয়ে আছে আর মেয়েটা উপরে, দুজনেই চুপচাপ শুয়ে আছে। একটা সময় প্রমি নিজে থেকেই বলল, আচ্ছা আপনাকে একটা কথা বলার ছিল ঈশান। কথাগুলো কিভাবে আসলে জিজ্ঞেস করব কিংবা কিভাবে বলবো সেটা আমি জানি না, তারপরে আমার খুব ইচ্ছে করছে জানতে। ঈশানের থেকে কোনো রেসপন্স না পেয়ে প্রমি আবারও বলতে লাগলো। বলছিলাম কি যে আপনার কি কারোর সাথে রিলেশন ছিল? না মানে আমাদের বিয়ের আগে যদি আপনার কারোর সাথে রিলেশন থাকতো তাহলে এসব জানার মানে জানতে পারতাম আর কি, আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার কথা বা কিছু। ঈশানের থেকে কোনো রেসপন্স না পেয়ে এবার প্রমি একটু মাথাটা উঁচু করে উকি দিতেই খেয়াল করলো ছেলেটা ঘুমিয়ে পড়েছে। বড্ড ঘুমকাতুরে ছেলেটা, আসতে না আসতেই কী করে ঘুমিয়ে যায়। প্রমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ যাবৎ ঈশানের মুখের দিকে তাকিয়ে থেকে নিজেও ঘুমিয়ে পড়ল। এমন করেই চলছে দুজনের টানা হ্যাঁচড়ার সংসার। এরই মাঝে দুজনের কাছে আসা তো দূরে থাক, দিন দিন কেমন যেন দুজনের মাঝে দূরত্বটা বেড়েছে। তার উপরে যখন থেকে প্রমি কলেজে জয়েন করেছে তখন থেকে কলেজে যাওয়ার পর এমন একটা ভাব করে যেন ঈশানকে চিনেই না। আর ঈশানও চায় না ওর কাজের জায়গায় এসে ওকে স্বামী হিসেবে পরিচয় দিতে। এই ব্যাপারটা এতটা সহজ নয়। কোনো ছাত্র ম্যাডামের স্বামী, তার উপর এসব সবাইকে জানানো এতটাও সহজ নয়। ঈশান ভাবে মেয়েটা যতদিনের ওর সাথে স্বাভাবিক হবে ততদিনে হয়তো ওর জানের কিছু বাকি থাকবে না। এখন ঈশান প্রমির ক্লাসটা প্রায় মিস দেয়, এই বিষয়টা প্রমি খেয়াল করেছে, তাই ইচ্ছে হলো ওকে এই বিষয়টা জিজ্ঞেস করতে। প্রমি বাসা থেকে বের হবে তখনই ঈশানের সামনে এসে দাঁড়ালো আর ঈশান বলল, কিছু বলবেন ম্যাডাম? ম্যাডাম কথাটা শুনে খুব বিরক্ত লাগলো প্রমির। মেয়েটা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিয়ে বলতে শুরু করলো, আমি কলেজে তোমার ম্যাডাম, কিন্তু বাসাতে নয়। তাই বলছি এখানে ম্যাডাম না বললেই ভালো হয় ঈশান। তাহলে কি বলে ডাকবো? এখনো পর্যন্ত কোনো কিছু বলার পারমিশনই পাইনি। সেদিন যেটা বলেছেন তার কিছুটাও আপনার মাঝে দেখতে পাচ্ছি না। এমন তেমন কিছু বললাম, আর তাতে যদি রাগ করেন তাই আর কি। একটা কথা জিজ্ঞেস করতে চাই, কয়েকদিন দেখছি আপনি আমার ক্লাস করছেন না, কেন বলুন তো? একটু আগে বললেন যে বাসাতে ম্যাডাম বলতে পারবো না, এবার ম্যাডামের মতো খোঁজ খবরই নিচ্ছেন। আপনার ক্লাস করতে ইচ্ছে করে না, বউ আমাকে ক্লাস করাবে সেটা ভাবলেই কেমন যেন লাগে, তাই আর কি। কেন, আমি কি ক্লাস করাতে পারি না, নাকি আমার লেকচার আপনার ভালো লাগে না? আমি যতক্ষণ আপনার সামনে থাকি ততক্ষণ যে আপনার অস্বস্তি ফিল করেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। তাই একজনের জন্য হাজার জনের সমস্যা হোক আমি সেটা চাই না, তাই ক্লাসগুলো মিস দেই। এই ছেলেটা প্রমির মনের কথা জানলো কি করে? প্রমির অনেক বেশি অস্বস্তি ফিল হয় তেমন কিছু না, তারপরও ঈশান যাই বলুক কথাটা একটু হলেও সত্যি। প্রমি চুপচাপ দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ঈশান আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়, তবে প্রথম প্রথম কিছুদিন এরকমটা হবে, তারপর দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এসব যতদিনে ঠিক হবে ততদিনে না হয় আমি আপনার ক্লাসটা না করি।
আগে আপনি স্বস্তির মধ্যে ফিরে আসেন, তারপর না হয় এসব নিয়ে কথা বলবো আর ভেবে দেখব। ঈশান বেরিয়ে আসলো আর প্রমি ওর পিছন পিছন আসলো। একসাথে দুজনে কখনোই কলেজে যায়নি। ঈশান বাইক নিয়ে কলেজে পৌঁছয় আর প্রমি রিক্সা করে কলেজে আসে। মেয়েটা কখনো নিজে থেকে বলে না ওর সাথে যেতে কিংবা ওর বাইকে আসবে। ঈশান এসব কথা ভেবেই হতাশ, চরম হতাশ। এর মাঝেই আব্বু কয়েকদিন বলেছে অফিসে যাওয়ার কথা। ঈশানও ভেবে নিয়েছে যেহেতু প্রমির ক্লাসটা করছে না, তাহলে অফিসে যাওয়াটাই বেটার। কথাগুলো ভেবেই ঈশান পরদিন আব্বুর সাথে কথা বলল। আর অফিসে যাওয়ার কথা বলতেই আব্বু বলতে লাগলো, পড়ালেখাটা যতদিন চালিয়ে যাচ্ছ ততদিনে সপ্তাহে 2-1 দিন করে সময় দিলেই হবে, ব্যবসাটা বুঝে যাবে। আর কলেজে থাকো, বৌমার দিকে খেয়াল রেখো। বৌমা। কথাটা শুনে প্রতি চোখ বড় বড় করে আব্বুর দিকে তাকিয়ে রইল। এই পিচি ছেলেটা নাকি ওর বর। কথাগুলো ভেবেই কেমন যেন চুপচাপ রইল। রাতে দুজন শুয়ে আছে। ঈশান কোনো কথা বলছে না। ঈশান বিয়ের কয়েকদিন পর থেকেই কখনোই রুমে এসে প্রমির সাথে তেমন করে কথা বলে না। প্রমির এই বিষয়টা খারাপ লাগে। প্রায়ই ভাবে ছেলেটাকে বলবে যে বেডে থাকতে, কিন্তু বলতে পারে না। অন্যদিকে ঈশানের এখন অভ্যেস হয়ে গেছে নিজে থাকতে থাকতে। 1 মাসের বেশি সময় হয়ে গেছে ওদের বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের নামগন্ধটাও ওদের মাঝে নেই। কেমন যেন দূরত্ব বজায় রেখে চলে মেয়েটা। আর সব সময় মনে হয় এই সম্পর্কটা হয়তো কখনো ঠিক হবে না। তারপরও আশায় আছে যদি কখনো ঠিক হয়। যাই হোক, অন্য 8-10টা সম্পর্কের মতো মেয়েটা ওর কাছে ডিভোর্স তো চায়নি, কিন্তু ডিভোর্স না চাইলেও তো সম্পর্কটা ঠিক হচ্ছে না। কবে ঠিক হবে ওরা কেউই সেটাও জানে না। এই মেয়েটা কেন ওকে এরকম করে এড়িয়ে চলার চেষ্টা করে? জব করে বলে সময় নেই, তাই বলে যে একটু সময় নেই। তার উপরে মানিয়ে নেবার চেষ্টাও তো করে না প্রমি। সেটা ভাবলেই ঈশানের অস্বস্তি ফিল হয়। মাঝে মাঝে তো মেয়েটাকে বলতে ইচ্ছে করে ঈশানের, আপনি কি নিজে থেকে একটু সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন না? ঈশান এই কথাটা কখনো বলতে পারেনি। এর মাঝে প্রমি একদিন কলেজের দিকে আসছিল। ঠিক তখনই কয়েকটা বখাটে ছেলে ওর রিক্সাটাকে ঘেরাও করে ধরে। তখনই প্রমি ওদের রাগী কণ্ঠে বলে, কি ব্যাপার? কি সমস্যা আপনাদের? কয়েকদিন যাবত দেখছি আমাকে ফলো করছেন, আজকে আবার রিক্সাটা দাঁড় করিয়েছেন কেন? এখান থেকে চলে যান, কোনো ঝামেলা করতে চাইছি না আপনাদের সাথে, আমাকে যেতে দিন। মামুনি, কয়েকদিন যাবত দেখছি তুমি কলেজে যাতায়াত করো, তোমাকে আমাদের ভালো লেগেছে, তাই ভাবছিলাম তোমার সাথে একটু সাক্ষাৎ করি, মাঝে মধ্যে একটু প্রেম ভালোবাসা করতাম আর কি। ছেলেটার এরকম কথাতে প্রমি দমে না গিয়েও উল্টো রিক্সা থেকে নেমে আসলো। একটা ছেলে ওর দিকে কিছুটা এগিয়ে আসতেই প্রমি বলতে আরম্ভ করলো, ফাজলামি করে জায়গা পান না, তাই না? এসব না করে নিজের কাজে মনোযোগ দিন। নিজের কাজেই তো মনোযোগ দিচ্ছে। তোমাকে ভালো লেগেছে মাইডি, আমাকে বিয়ে করবে, অনেক সুখে থাকবে। কথাটা বলেই ছেলেটা খিলখিল করে হাসতে লাগলো। কথাটা প্রমির মোটেও পছন্দ হলো না, তাই কষিয়ে সামনে থাকা ছেলেটাকে একটা থাপ্পড় বসালো আর বলতে আরম্ভ করলো, আর একবার যদি আমার আশেপাশেও দেখি না, তাহলে তোর খবর আছে, খবর করে একদম ছেড়ে দেবো। আর শোন, মেয়ে বলে ভাবিস না অতটা দুর্বল। তারপর এরপর যদি ভুলেও এই কলেজের আশেপাশে দেখি না, তাহলে আমি পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব। তোরা এত সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? তুই জানিস আমি কে? তুই অনেক বড় অন্যায় করে ফেলেছিস। এই অন্যায়ের ফল তোকে কিন্তু ভোগ করতেই হবে। তুই যে বাবার ছেলেই হোস না কেন, অন্যায় করেছিস তাই তোর গায়ে হাত তুলেছি। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না, তাই শেখার জন্য শাসন করে নিলাম, বুঝেছিস? শোন, কাল থেকে ক্লাস 1-এ ভর্তি হয়ে যাস। আজকে থেকে পড়ালেখাটা শুরু কর। দেখবি বইয়ে সুন্দর করে লেখা আছে বড়দের সম্মান করতে হয়, আর শিক্ষকদেরও সম্মান করতে হয়। এর জন্য তোকে পস্তাতে হবে, অনেক বেশি পস্তাতে হবে। এবার প্রমি রেগে একটু চিৎকার করেই বলল, তোরা যা পারিস করে নিস, কিন্তু আমার আশেপাশেও যদি দ্বিতীয়বার দেখি না, তাহলে তোদের কি হাল করব আমি সেটা নিজেও জানি না। প্রমি এরকম চিৎকার করে কথাটা বলতেই আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। ব্যাপারটা সুবিধার নয় দেখে ছেলেগুলো সেখান থেকে কেটে পড়ল। প্রমি এক প্রকার রাগ নিয়েই কলেজে আসলো। তারপর ক্লাস করানোর জন্য যখনই ঈশানদের ক্লাসে আসলো, তখন ঈশানকে না দেখে আজকে বড্ড মেজাজ খারাপ হলো।
এমনিতেই মেজাজটা চটে আছে, তার উপর আবার ঈশানকে ক্লাসে না পেয়ে ওর বন্ধুদের উদ্দেশ্যে বলতে লাগলো। ঈশানকে তোমরা ক্লাসে আনতে পারো না? তোমাদের বন্ধু কোথায়? এক্ষুনি ওকে জোর করে ক্লাসে নিয়ে আসো। আর যদি আমার ক্লাসটা নাই করবে তাহলে কলেজ থেকে যেন বেরিয়ে যায়। এমনিতেই রেগেছিল, তার উপর আবার ঈশানকে না দেখে মেজাজটাই পুরোই খারাপ হলো। প্রমি ভাবছে আজকে ছেলেটার সাথে থাকলে হয়তো এরকম কিছু হতো না। কথাগুলো যখন থেকে ভাবছে তখনই মনে হচ্ছে ছেলেটা কখনো নিজে থেকে বলবে না ওর সাথে আসার জন্য। ম্যাডামের কথাতে মেহেদি, শুভ আর ওদের বাকি বন্ধুগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন প্রমি আবারও রেগে বলল, হয় তোমাদের ওই বাদর বন্ধুটাকে ক্লাসে আনবে, নাহলে তোমরাও আর ক্লাসে আসবে না। এক্ষুনি বেরো ক্লাস থেকে। ওরাও বেশ অবাক হলো ম্যাডামের এরকম বিহেভিয়ারের জন্য, কারণ আসার পর থেকেই ম্যাডামকে দেখেনি এতটা রেগে থাকতে। প্রমির এরকম কথাতে ঈশানের বন্ধুরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। তারপর ক্যান্টিনে গিয়ে ঈশানকে পেয়ে জোর করে সেখান থেকে ক্লাসে নিয়ে আসলো। তারপর দরজার সামনে দাঁড়িয়ে শুভ বলল, ম্যাডাম, আমরা ঈশানকে নিয়ে আসতে। ম্যাডাম সবাইকে ভিতরে আসতে বললেই যে যার জায়গায় বসলো। তারপর ঈশান যখনই যেতে নিবে তখনই প্রমি বলতে লাগলো, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? মেয়েটার এমন ধারা কথাতেই ঈশান চুপচাপ রইল। ঈশান সেখানেই দাঁড়িয়ে আছে। এবার প্রমির দিকে ফিরতেই বলল, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। ম্যাডাম কোনো প্রশ্ন করলে জবাব দিতে হয়, সেটা কি জানা নেই আপনার? সবার সামনে দাঁড় করিয়ে রেখেছে, আবার এত রুডলি কথা বলছে। তার উপর যদি বেশি কথা বলতে যাই দেখা গেল সিন ক্রিয়েট করে বসবে। তাই ঈশান আমতা আমতা করে বলল, না মানে আসলে ম্যাডাম ক্যান্টিনে ছিলাম। এখন কি ক্যান্টিনে থাকার সময়? কলেজ থেকে কি কর্তৃপক্ষ আপনাকে বলে দিয়েছে এই ক্লাসের সময়টা কি আপনাকে ক্যান্টিনে বসে থাকতে হবে, নাকি দারোয়ানের চাকরি পেয়েছেন ওখানে? মেয়েটা যে প্রচণ্ড পরিমাণে রেগে আছে সেটা ঈশানের বন্ধুদের থেকে শুনেছিল, কিন্তু এত রেগে আছে সেটা জানলে কখনোই ক্লাসে আসতো না। আর এরকম করে বিব্রতকর পরিস্থিতিতে ওকে ফেলবে সেটা ঈশানের জানা ছিল না। প্রমি এর আগে এতটা রাগী কণ্ঠে কখনোই কথা বলেনি। কথাগুলো ভেবেই এবার ছেলেটা মাথা নিচু করে রইল। প্রমি আবারও বলতে লাগলো, একটা কথা ভালো করে শুনে রাখুন, হয় ক্লাসে আসবেন আর না হয় কলেজে আসবেন না। কলেজে এসে এইরকম বখাটেদের মতো ক্যান্টিনে বসে থাকবেন আর ক্লাস করবেন না, তাহলে কলেজে আসার দরকারটা কি? আপনাদের মতো দুই একটা ছাত্র না থাকলে কলেজে খুব বেশি ক্ষতি হবে না। ঈশান কোনো কথা বলতে পারল না। কথা বললেই মেয়েটা সিন ক্রিয়েট করবে, তাই চুপচাপ থাকাটাই স্বাস্থ্যের জন্য উপকারী। প্রমি একটু বাদেই ক্লাস নিতে আরম্ভ করলে ঈশান গিয়ে একটা জায়গায় বসে পড়ল। আজকে কোনো কথা বলার মতো সাহস হলো না। মেয়েটা এত পরিমাণে রেগে আছে কেন? ঈশান ক্লাসটা করেই কলেজ থেকে বেরিয়ে গেল। শেষে কিনা বউ আজকে ক্লাসের সবার সামনে ঝেড়েছে। কথাগুলো ভাবতেই মাথাটা গরম হয়ে আসছে। কিসের বউ? আর বউ বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? ঈশান সব সময় নিজের ইচ্ছে মতো চলে আর চলবে। কথাগুলো একটা লেকের পাড়ে বসে ভাবছিল ঈশান। ওদের সম্পর্কটা কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। মেয়েটার কাছেও আসতে পারছে না, তার উপর মেয়েটা ওর কাছে যাওয়ার সেই সুযোগটাও দিচ্ছে না। আরও উল্টো আজকে এতগুলো কথা শোনালো। কি দরকার ছিল এগুলো করার? বাসায় এসে বললেও এতটা খারাপ লাগতো না। কলেজের সবার সামনে এরকম করে কি অপমান করা খুব বেশি দরকার ছিল? ঈশান বাসায় চলে আসলো। এসে দেখলো প্রমি আজকে ফেরেনি। একজনের রাগ যে আরেকজনের উপর দিয়ে প্রমি দেখালো সেটার কিছু ঈশান জানতো না। বিকেলের দিকে প্রমি বাসায় আসলো। মেয়েটার শরীরটা খারাপ লাগছে, তাই কোনো রকমে ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে পড়লো। আসার পর থেকেই ঈশান ওর সাথে একটা কথাও বলল না। রাতে খাওয়া দাওয়া করে যখন ঈশান নিচে শুতে যাবে তখনই প্রমি বলতে লাগলো, সবসময় এত নাটক করতে হবে কেন? আপনি বেরিয়ে শুতে পারেন। ব্যাস, এবার ঈশানের মেজাজটাও প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেল। আগে তো সকালে এত কড়া কড়া কথা শুনিয়েছে, তার উপর এখন আবার রাগ দেখানোর চেষ্টা করছে। ও নাটক করছে। কথাগুলো কানে আসতেই ঈশান বলতে লাগলো, সকাল থেকে এত মেজাজ দেখাচ্ছেন কেন? আপনার কি অধিকার আছে আমার উপর কথা বলার? বিয়েটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, আর আপনিও সেটা অ্যাক্সিডেন্ট হিসাবেই নিয়েছেন। একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি আমার নিজের মতো করে চলবো। আপনার কোনো কথা আমার শোনার দরকার নেই। কিছু হলে সেটা নিয়ে আপনি আমাকে এক্সপ্লেন করবেন না। উল্টো এরকম করে রাগ দেখাচ্ছেন। কি অধিকার আছে আপনার রাগ দেখানোর? ভালোবেসে কখনো কথা বলেছেন আমার সাথে?
আরও দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করেন। আমি কি নিজে থেকে চেষ্টা করিনি সম্পর্কটা স্বাভাবিক করার? আপনি কি চেষ্টা করেছেন কখনো? হ্যাঁ। ঈশান এক নাগাড়ে কথাগুলো বলে থামলো। এটা সত্যি যে প্রমি কখনোই ওকে সুযোগ দেয়নি সম্পর্কটা ঠিক করে নেওয়ার জন্য। আর কাছে আসা তো দূরে থাক, চেষ্টাও করেনি। সবসময় কি ছেলেদেরই সব কাজ করতে হবে? মেয়েদের কি কোনো দায়িত্বই নেই নাকি? ভেবেই ঈশান কথাটা বলল। এবার ঈশানের থেকে এমন কথা শুনে প্রমি ঠান্ডা গলায় বলতে লাগলো, আমি সরি ঈশান, আসলে আপনার সাথে এরকম করে কথা বলা আমার মোটেও ঠিক হয়নি। কেন বলবেন না? অবশ্যই বলবেন, কিন্তু কলেজের সবার সামনে বলার কি খুব দরকার ছিল? ওখানে আপনি আমার ম্যাডাম, তাই সবার সামনে এরকম করে না বললেও পারতেন। আর এখন এসে বলছেন আমি নাটক করছি? কে বলেছিল যেন কখনো টাচ না করি, আপনার কাছে যেন না আসি? এটা আমি বলেছিলাম? না, আমি বলেছিলাম। তাহলে এখন কেন বেডে যেতে বলছেন? কখনো ভালোবেসে বলেছো তুমি বেডে শোও না কেন? মেয়েটা মাথা নিচু করে রইল। ঈশান আর কিছু বলল না। বিছানায় বালিশ আর চাদরটা উঠিয়ে রেখে তারপর প্রমির অন্য পাশে এসে শুয়ে পড়ল। ঈশান দুজনের মাঝখানে কোলবালিশ দিয়ে রেখেছে। ছেলেটা কিছুক্ষণ ওর দিকে চেয়ে থেকে উল্টো দিকে ঘুরতে নিলেই তখন প্রমি বলতে লাগলো, ঈশান, আজকে কতগুলো ছেলে আমাকে কলেজে যাওয়ার সময় ডিস্টার্ব করেছিল। আমার খুব খারাপ লেগেছিল। ভেবেছিলাম যদি ওরা আজকে আমার সাথে কিছু করে বসে, তাই রাগ হয়েছিল। খুব করে মনে হয়েছিল আপনি কেন আমার সাথে যাননি। একটা দিন আমার সাথে যাওয়ার কথা বললে অন্য না, আপনি তো একটু চেষ্টা করতে পারতেন আমার সাথে থাকার, সেটাও করেন না। আব্বু বলেছিল আপনি আমার খেয়াল রাখবেন, কিন্তু খেয়াল তো রাখা দূরে থাক, সবসময় আপনি একা একাই যেখানে সেখানে চলে যান। একটাবার আমাকে বলেও দেখেন না। অন্তত বাইরে যাওয়ার সময় আমাকে ভয়ে বেড়ানোর দরকার নেই, কিন্তু কলেজে তো আমাকে সাথে নিয়ে যেতে পারেন। কেউ ওর বউকে ডিস্টার্ব করেছে। কথাটা শোনার সাথে সাথেই ঈশান উঠে বসলো। মেয়েটার দিকে রাগী চোখে তাকিয়ে বলতে লাগলো, এই কথাগুলো আমাকে এখন বলা হচ্ছে? তাহলে আরও 1 মাস পরেই বলতেন, না হলে নিজেই সবটা সলভ করে নিতেন। একটা বার তখন আমাকে কল করতে পারেননি। বিয়ের পর থেকে কখন আমাকে কল করে বলেছেন আপনার সমস্যা হচ্ছে, আপনার কোথাও যেতে হবে, কিংবা আপনার কোনো প্রয়োজন পড়েছে? আমাকে হাজব্যান্ড ভাবতে না পারেন, অ্যাটলিস্ট ফ্রেন্ডের মতো কখনো বলতে পারেন আপনার কোথায় কি সমস্যা হচ্ছে। ওনার সাথে এরকম একটা কাণ্ড ঘটলো, উনি সে রাগ আমার উপর দেখিয়েছে। আবার এখন একটু রেগে কথা বললাম কি না, তখন ম্যাডামের মনে হয়েছে কথাগুলো আমাকে জানানো দরকার। বললাম তো সরি ঈশান, আমার মাথা ঠিক ছিল না। ওরম করে ছেলেগুলো আমার সাথে মিসবিহেভ করছিল বলে রাগ হয়েছিল খুব, তাই ভুল করে ওদের রাগ আপনার উপরে দেখিয়ে ফেলেছি। আমার এটা মোটামুটি একদমই উচিত হয়নি। আমি চেষ্টা করব এরকমটা না করার। দেখুন, আমি আপনাকে কখনো বলিনি যে আপনি আমাকে এসব কথা বলতে পারবেন না। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা সুন্দর না হতে পারে, তারপরেও আপনার অধিকার আছে স্ত্রী হিসেবে আমাকে এগুলো বলার। একটু আগেই তো বললেন যে আমারও কোনো অধিকার নেই আপনাকে সব বলার, তাহলে এখন আবার? তাহলে কি বলবে? শুরুতেই আপনি করে বলে সম্পর্কের মাঝে দূরত্বটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। তাহলে কি বলার আছে আপনাকে? আপনি এতটা বাচ্চা নন যে আপনাকে সবকিছু বুঝিয়ে দিতে হবে। বললাম তো সরি, এরকম রাগ দেখাচ্ছ কেন তারপরেও? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি করেই বলবো। চেষ্টা করব। এখন বলেন, ছেলেগুলোকে চেনেন কিনা? তুমিও আমাকে তুমি করে বলবো। কয়েকদিন থেকে দেখছি আমাকে ফলো করছে, তাই আর কি ওদের অমন করে চিনি না, কিন্তু এলাকারই কেউ হতে পারে সেটা বুঝতে পারছি না। ভয় পেয়েছিলেন খুব? কিছুটা তো পেয়েছিলামই। কলেজে এসেও আমার সাথে দেখা করতে পারতেন। ওখানে আমার অনেক বন্ধু ছিল, ওদের উত্তম মাধ্যম দিতেই সবাই সোজা হয়ে যেত। ঈশান, কোনো ঝামেলা করার দরকার নেই। একই এলাকাতে থাকি, ওরা কোনো বড়লোক বাপের বকে যাওয়া ছেলে। ওদের সাথে ঝামেলা করলে তোমার আর ওদের মাঝে পার্থক্য রইল কোথায়? আমার বাড়ির সম্মানকে কেউ অসম্মান করবে, আমি তাদের ছেড়ে দিব? এমনটা নয়, এসব আর কখনো বলবেন না। ঈশান, কোনো ঝামেলা করার দরকার নেই। আমার এগুলো পছন্দ না। পারলে কালকে থেকে আমাকে একটু কলেজে ড্রপ করে দিও। যেতে পারবেন আমার সাথে? কোনো সংকোচ কাজ করবে না? নিজেই লজ্জা শেষ হয়ে যাবেন না তো? এবার মেয়েটা চুপ করে রইল। ঈশান আবারও শুয়ে পড়ল। প্রমিও শুয়ে পড়েছে। একটা সময় ঘুমিয়ে পড়ল দুজনেই। ঈশানের সকালে ঘুম ভাঙল, খেয়াল করলো দুজনেই দুজনের সাথে একদম লেপ্টে আছে। ঈশানের বেশ অস্বস্তি ফিল হলেও পরক্ষণে যখন ও নড়াচড়াতে মেয়েটার মুখে কিছু একটা বিরক্তির ছাপ ফুটে ওঠে, তখন ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরল।
তখন ঈশানের কেন জানি ইচ্ছে করছিল প্রমিকে বুকের সাথে জড়িয়ে নিতে, কিন্তু মেয়েটা যদি ঘুম ভাঙতেই উঠে দেখে ঈশান এরকম কিছু করেছে তাহলে হয়তো আর রক্ষে থাকবে না। একটু বাদেই যখন প্রমির ঘুম ভাঙলো তখন চোখ খুলে দেখলো ও ঈশানের বুকে শুয়ে আছে। এমন কিছু দেখে তাড়াহুড়ো করে নিজেকে ঈশানের থেকে ছাড়িয়ে নিতে লাগলো। প্রমি দেখলো ঈশান চেয়ে আছে, তাই বলতে লাগলো, আমাদের মাঝখান থেকে বালিশ কে সরিয়েছে? নিশ্চয়ই তুমি সরিয়েছো, তাই না? যেতে পারবেন আমার সাথে? কোনো সংকোচ কাজ করবে না তো আবার? নিজেই লজ্জা শেষ হয়ে যাবেন না তো আবার? রাতে নিজেই কাছে এসে এখন আবার বলা হচ্ছে কোলবালিশ আমি সরিয়েছি। দেখুন ম্যাডাম, আমাদের মাঝে কিছুই হয়নি, আপনি নিজেই আমাকে জড়িয়ে ধরেছিলেন। তুমি কতটা ভালো ছিলে আমার সেটা জানা আছে, দয়া করে আর নাটক করো না। তাহলে বেডে আসতে বলেছিল কে শুনি? আর যদি ভুলেও আপনাকে জড়িয়ে ধরেছি তাহলে বলবো বেশ করেছি, আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, তাতে আপনার কি? ঈশান কথাটা একটু জোর গলাতেই বলল, আমার বউ। কথাটা কর্ণপাত হতেই প্রমি মাথা নিচু করে রইল। ঈশান উঠে ওয়াশরুমে চলে গেল। প্রমি আজকে অনেক বেশি ঘুমিয়ে ফেলেছে। ঈশানের বুকে ঘুমিয়ে যে এত বেলা হয়ে যাবে বুঝতে পারেনি। ফজরের নামাজটাও কাজা হয়ে গেল। মেয়েটাও উঠে ফ্রেশ হয়ে আসলো। কিছুক্ষণ বাদে দুজনেই ব্রেকফাস্ট করে তারপর কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যাবার সময় প্রমি নিচে এসে দাঁড়িয়ে রইল আগে থেকেই। একটু পর ঈশান গাড়ির চাবিটা ঘোরাতে ঘোরাতে নিচে আসলো। প্রমিকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান ওর সামনে এসে বলল, যদি সমস্যা হয় বোরকা পরে যেতে পারেন, কলেজে গিয়ে না হয় বোরকাটা খুলে ফেলবেন। বোরখা পরার অভ্যেস নেই, হিজাব করেছি, তাতে কি হবে না? হবে, কিন্তু বোরকা পরলে ওই ছেলেগুলো আপনাকে আর চিনতে পারতো না। তার উপর আপনি সবাইকে আপনার মুখটা দেখান, ওটাতে সবাই আপনার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। একজন লেকচারার হয়ে আমি বোরখা দিয়ে নিজেকে তো আবৃত করে রাখতে পারি না। আমি আপনাকে সবসময় বোরকা পরে থাকতে বলিনি, আপনি একটু বেশি বোঝেন। ম্যাডাম হলেও সবসময় এত বেশি বুঝতে হয় না। তুমি কিন্তু এবার আমাকে জ্ঞান দিচ্ছ। বাইকটা স্টার্ট করো, তোমাকে এত জ্ঞান দিতে হবে বলিনি আমি। এই মেয়েকে কিছু বলাও যাবে না। ঈশান বাইকে উঠে বসতেই মেয়েটাও উঠল। তারপর এক হাতে পিছন থেকে ঈশানের কোমর জড়িয়ে ধরল। ঈশান জানে না এই মেয়েটা কি চাইছে। অন্য কোনো মেয়ে হলে হয়তো হাজারটা কথা বলার পর ওকে ধরতো, তার উপর আবার কন্ডিশন দিত, ব্রেক করা যাবে না, অ্যাডভান্টেজ নেওয়া যাবে না, আরও কত কি। 15 মিনিট বাদে ওরা কলেজে চলে আসলো। প্রমি সারা রাস্তা জুড়ে কোনো কথা বলেনি। ক্যাম্পাসে এসে ঈশান প্রমিকে নামিয়ে দিল। এই বিষয়টা অনেকেই খেয়াল করলো। প্রথম অন্যরকম কিছু ভাবলেও প্রমি সবটা মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। নিজেই ভাবলো হাজবেন্ডের সাথে এসেছে, তাহলে লজ্জার কি আছে। ঈশানকে প্রমি ওর ক্লাস দেখে বেশ খানিকটা খুশি হলো। মেয়েটা অফিস রুমে গিয়ে ঈশানকে কল করলো। রিসিভ করে ঈশান ফোনটা কানে নিতে ওপাশ থেকে প্রমি বলল, কালকের বকাটা দেখছি কাজে লেগেছে। এই বকাটা আরও আগে দেওয়া উচিত ছিল, তাহলে ভদ্র ছেলে হয়ে যেতে অনেক আগে। আমাকে বললেই হতো আপনার ক্লাসগুলো করতেই হবে বাধ্যতামূলক, তাহলেই আমি আসতাম। আমি আপনার কথা ভেবেই ক্লাসে আসিনি, আর আপনি কি না এমন করলেন। জুনিয়র বড় হলে বকাঝকা করা যেতেই পারে, তাই বলে এটা কোনো দোষের বিষয় নয়। নিন উঠুন, আর কালকে থেকে একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবেন। তুমি আমার জন্য দাঁড়িয়ে আছো যে? কাল বললেন না কোনো বখাটে আপনাকে ডিস্টার্ব করছে। আমার বউকে কেউ ডিস্টার্ব করবে আর আমি সেটা শুনে চুপ করে থাকবো? মারপিট না করতে পারি, তার সাথে থেকে তার সাহসটা জোগাতে পারি। প্রমি মুচকি হাসলো। বাইকে উঠে বসে ঈশানকে পিছন থেকে জড়িয়ে ধরল। দুজনেই বাসায় চলে আসলো। এমন করে আরও 15টা দিন কেটে গেছে। এরই মাঝে আর কোনো ঝামেলা হয়নি। প্রমিও অনেকটা নিশ্চিন্ত হয়ে গেছে। এরই মাঝে একদিন দুজনে কলেজে পৌঁছতেই দেখলো আকাশটা কেমন যেন কালো হয়ে আছে। সকাল থেকেই আবহাওয়া বেশ গুমোট হয়ে আছে। প্রমির ক্লাসটা শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হলো। বৃষ্টিটা এতটাই গাঢ় হলো যার জন্য পুরো ক্যাম্পাসে লোডশেডিং দেখা দিল। আর অন্ধকারে ক্লাস নেওয়াটা বড্ড ঝামেলা হয়ে যাচ্ছিল বলে কেউ আর ক্লাস করায়নি আজ। কিন্তু ঈশান পুরোটা সময় জুড়ে বসে রইল প্রমির জন্য। বৃষ্টিটা কোনো মতেই কমছে না। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। 3টা বেজে গেছে, এখনও দুজন বাসায় পৌঁছতে পারেনি।
এরই মাঝে আম্মু ওদের কল করে বলেছে ওরা বাসায় আসবে কখন জানতে চেয়েছে, কিন্তু কেউ কিছু জানাতে পারেনি। কিছুক্ষণ বাদে যখন বৃষ্টিটা কিছুটা কমলো তখন ঈশান প্রমির অফিস রুমের সামনে আসলো। মেয়েটা ঈশানকে দেখে একটু বেরিয়ে আসলো, তারপর বলতে লাগলো, ঈশান এই অবস্থাতে যাওয়া আমাদের ঠিক হবে না, ভিজে যেতে হবে দুইজনাকে। তাহলে ঠিক আছে, আপনি একটা রিক্সা করে চলে যান, আমি না হয় আপনার পেছনে পেছনে আসি। এত বৃষ্টিতে কেউ রিক্সা নিয়ে আসবে তোমার মনে হয়? আমি মানিয়ে নিতে পারবো, একদিন ভিজলে তাতে কি আর, এমন কোনো সমস্যা হবে না। ঈশানের সাথে প্রমি বাইরে আসলো। মেয়েটা বাইকে উঠতেই ঈশান তাড়াতাড়ি বাইকটা চালাতে আরম্ভ করলো, কিন্তু মাঝপথে গিয়ে বৃষ্টিটা আরও গাঢ় হলো। কিছুক্ষণ বাদেই দুজন ভিজে একদম কাকের মতো অবস্থায় বাসায় ফিরল। আম্মু দরজা খুলে দিল। দুজনকে এ অবস্থায় দেখে বলতে লাগলো, এ কী অবস্থা তোমাদের মামনি? এমন করে ভিজে পুড়ে আসতে হবে কেন? একটু দেরি করতে না হলে বাসায় কল করতে, তোমার আব্বুকে দিয়ে গাড়িটা পাঠিয়ে দিতাম। এরকম করে ভিজলে এখন তো শরীর খারাপ করবে। কিছু হবে না আম্মু, ভেজা ড্রেস চেঞ্জ করে নিলেই ঠিক হয়ে যাবে। আমরা রুমে যাচ্ছি। দুজনে রুমে এসে ফ্রেশ হয়ে নিল। প্রমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচে চলে গেল। এরই মাঝে ঈশান ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ বাদে ঘুম ভাঙতেই খেয়াল করলো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বৃষ্টিটা এখনও থামেনি। ঈশান নিচে আসলো। প্রমি ওকে দেখে কফি বানিয়ে দিল। এরই মাঝে মেয়েটা ওর বেশ ভালোই খেয়াল রাখতে শুরু করেছে। সেদিন যখন বলেছে আপনার অধিকার নেই, তখন থেকেই মেয়েটা যেন ওর উপর খেয়ালটা একটু বেশি রাখছে। ঈশান মাঝে মাঝে নিজে নিজে হাসে, কারণ প্রমি নাকি ওর বউ, কিন্তু মেয়েটা ওর কাছে আসে না, আবারও ওকে অধিকারও দেয় না। তাছাড়া অন্য দিক থেকে বেশ কেয়ারিং মেয়েটা, তবে সম্পর্কটা ঠিক হয়নি। ঈশান কফিটা শেষ করে তারপর উঠে যেতে নিলেই খেয়াল করলো রান্নাঘর থেকে কেমন যেন গরুর মাংসের ঘ্রাণ আসছে। ঈশান এগিয়ে গিয়ে দরজায় দাঁড়ালো। কিচেনের দরজায় দাঁড়াতেই এবার কারো উপস্থিতি টের পেয়ে প্রমি পিছন ফিরল। ঈশানকে দেখে মুচকি হাসার চেষ্টা করে বলল, কি ব্যাপার, তুমি এখানে হঠাৎ? তোমার কিছু লাগবে ঈশান? না মানে আসলে গরুর মাংসের ঘ্রাণ পাচ্ছি, আবার এখানে আসতেই খিচুড়ির ঘ্রাণও নাকি নাকে এসেছে। তার মানে কি আজকে এগুলো রান্না হয়েছে নাকি? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে তাই খিচুড়ি করলাম। আম্মু বলল তার ওরকম তোমার নাকি গরুর মাংস আর খিচুড়ি পছন্দের তালিকায়। কেন, খেতে ইচ্ছা করছে না নাকি এখনই? ঈশান চুপচাপ রইল। মেয়েটা জানলো কি করে ওর এগুলো পছন্দ? তারপর একটা সময় নিজেই মুচকি হাসার চেষ্টা করে বলল, আমার এগুলো পছন্দ আপনি জানেন কি করে? আপনাকে কে বলল? আমি আম্মুর কাছ থেকেই শুনেছি। তুমি কি কি পছন্দ করো না করো সেটা জানার চেষ্টা করেছি। যাক, অবশেষে বউ তাহলে দেখছি একটু হলেও আমার খেয়াল রাখার চেষ্টা করছে। বউ কথাটা শুনে মেয়েটা কিছু লজ্জা পেল। মুখটা ঘুরিয়ে নিতেই এরই মাঝে আম্মু এসে পিছনে দাঁড়ালো। ঈশান কিচেনের কাছে দেখে একটু মুচকি হেসে বলতে লাগলো, বড্ড বউ পাগল হয়ে গেছো তাই না আব্বু? বউকে ছাড়া এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না, তাই কিচেন অবধি চলে এসেছো? আম্মুর কথাতে ঈশান বেশ খানিকটা লজ্জা পেল। প্রমিও মুখটা ঘুরিয়ে রাখলো। এবার ঈশান বলতে লাগলো, আম্মু তুমি যেমন ভাবছো তেমনটা না, খিচুড়ি আর গরুর মাংসের ঘ্রাণ পেলাম তাই এখানে। আর তুমি কি না এরকম কথা বলছো? তা তো বলবোই, আমি তোমার বউকে দিয়ে রান্না করিয়েছি। সে নিজের হাতে রান্না করতে চেয়েছিল জামাইকে খাওয়াবে বলে। আম্মুর কথা বন্ধ হবে না। আম্মু যে ওদেরকে লজ্জায় ফেলার জন্যই এরকম কথা বলছে ঈশান সেটা বেশ বুঝতে পারে। সেখান থেকে চলে গেল। অন্যদিকে প্রমিত লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। ঘণ্টাখানেক পর আপু বাসায় চলে আসলেই প্রমি ঈশানকে ডেকে নিয়ে গেল। ঈশান নিচে এসে সবার সাথে খাওয়া দাওয়া করলো। খাওয়াটা একটু বেশি হয়েছে, অসম্ভব রকমের টেস্ট হয়েছে, তাই একটু বেশিই খেয়ে ফেলেছে। ঈশান কিছুক্ষণ আব্বু আম্মুর সাথে কথা বলল। আব্বু বলল যদি এরকম বৃষ্টি হয় তাহলে যেন কেউ কলেজে না যায়। ঈশানও আব্বুর কথা মতো অক্ষরে অক্ষরে পালন করবে বলে চলে আসলো। ঈশান প্রমির সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওদের মাঝে কিছুই হয়নি। মাঝরাতে ঘুমটা হালকা হতেই ঈশান বুঝতে পারল প্রমি কিছু একটা বিড়বিড় করছে। ঈশান বোঝার চেষ্টা করলো কি হচ্ছে। তারপর চোখ খুলে তাকাতেই দেখে মেয়েটা কাঁপছে আর কেমন যেন উল্টাপাল্টা বকছে।
ঈশান তাড়াহুড়ো করে উঠে বসে মেয়েটাকে ডাকতে লাগলো। প্রমি, এই শুনছো? তাকাও আমার দিকে, কথা বলো, কি হয়েছে তোমার? মেয়েটার কোনো রেসপন্স নেই। ছেলেটার গালে কপালে হাত দিল। অসম্ভব রকমের গরম মেয়েটার শরীর, জ্বরে গা পুড়ে যাচ্ছে। ঈশান আর একবার মেয়েটাকে ডাকতে লাগলো। প্রমি, এই প্রমি, তাকাও আমার দিকে, তোমার শরীর খারাপ করছে? একটাবার আমাকে বলবে না? খারাপ লাগছিল একটাবার আমাকে বুঝতেও দিলে না। শিট, এখন কি করব? ঈশান প্রমিকে হাজারবার ডাকলো, তারপরও মেয়েটার কোনো রেসপন্স নেই। ঈশান লাইটটা অন করে দিয়ে ঘড়ির দিকে তাকাতেই খেয়াল করলো রাত 3টা বাজে। এই ঝড় বৃষ্টির রাতে ডক্টর পাওয়া সম্ভব না, তার উপর এত রাতে আব্বু আম্মুকে ডাকাটাও ঠিক হবে না। আর কিছু ভাবতে পারছে না ঈশান। বেড থেকে নেমে ওয়াশরুম থেকে পানি আনলো, তারপর মেয়েটার মাথায় জলপট্টি দিল। আধা ঘন্টা জলপট্টি দেওয়ার পর জ্বরটাও কমলো না। তারপর আর উপায় না পেয়ে বালতি ভর্তি পানি আনলো আর মাথায় পানি দিতে লাগলো। আধা ঘন্টা বাদে প্রমির জ্বরটা কিছুটা কমলে ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। কিন্তু কি, মেয়েটার পুরো শরীরটা যে ভিজে গেছে। বিষয়টা চোখে আসলেই ঈশান পড়ল আরেক বিপাকে। মেয়েটা ঠান্ডা লেগে যাবে ভেবে উপায় না পেয়ে তারপর কাপড়টা চেঞ্জ করে দিলাম। ঈশান ভাবছে সকালে ওর জন্য বিপত্তি না ঘটে, মেয়েটা ওর সাথে রাগ না দেখায় এমন কিছু দেখে। শেষ রাতের দিকে মেয়েটার আবারও জ্বর উঠল। কী করবে ভেবে না পেয়ে মেয়েটার পাশেই শুতে হলো। মেয়েটাই নিজে থেকে কেমন যেন ওর কাছে আসলো। এটা যেন প্রমির রোজকার অভ্যেস হয়ে গেছে। সকালে বকাঝকা করবে, কিন্তু রাতে ওর বুকে এসেই শোবে। প্রতিদিন সকালবেলা প্রমি দেখে ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে রেখেছে। আজকেও তার ব্যতিক্রম হলো না। আজকে যখন দুজনেরই ঘুম ভাঙলো, দেখলো দুজন দুজনের অনেকটা কাছে। প্রমি ঈশানকে ছেড়ে দিয়ে উঠে বসলো। কেমন যেন লজ্জা লাগলো। তারপর যখন বুঝতে পারলো দুজনের শরীরে একটা কমফোর্টার মোড়ানো, প্রমি অবাক হলো। শীত তো পড়েনি, তাহলে কমফোর্টার কেন? সেটা সরিয়ে দিতেই এবার খেয়াল করলো ওর ড্রেসটা চেঞ্জ করা হয়েছে। রাতে তো শাড়ি পরে শুয়েছিল, কিন্তু এখন সালোয়ার আসলো কী করে? এমন কিছু দেখেই মেয়েটা ঈশানের দিকে তাড়াহুড়ো করে তাকালো। ঈশান কিছু বলতে যাবে তার আগেই প্রমি বলতে আরম্ভ করলো। ঈশান, শেষ পর্যন্ত তুমি আমার অনুমতি ছাড়া এমনটা করেই ছাড়লে? আমি তোমার থেকে এমন কিছু আশা করিনি। তুমি আমার অনুমতিটা ছাড়াই আমাকে... প্রমি কথাটা বলেই মন খারাপ করে ফেললো। ঈশান কিছু বলতে যাবে তার আগে মেয়েটা ফুঁপিয়ে কেঁদে উঠল। ঈশান কিছু বলার আগে মেয়েটা আবারও বলতে লাগলো। আর 10টা পুরুষের থেকে তোমাকে আলাদা ভেবেছিলাম, আর তুমিও শেষ পর্যন্ত একই রকম হয়ে গেলে। আমার সাথে এরকম কিছু করলে। ভেবেছিলাম তোমাকে কিছুদিনের মেনে নেওয়ার চেষ্টা করবো, তাতে আস্তে আস্তে যেন আমাদের সম্পর্কটা ভালো হয়। কিন্তু সবটা শুরু হওয়ার আগেই তুমি আজকে এরকম করে নষ্ট করে দিলে। আপনি আমাকে ভুল বলছেন। আপনি বুঝতে পারছেন না যে এরকম কিছুই হয়নি। প্লিজ বিশ্বাস করুন, আমি এরকম কিছুই করিনি প্রমি। প্রমি রাগটা আর কন্ট্রোল করতে পারল না। ঈশানের কোনো কথা না শুনেই কষিয়ে একটা থাপ্পড় বসালো। শেষ পর্যন্ত মেয়েটা ওর গায়ে হাত তুলল। ঈশান অবাক চোখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। ঈশান উঠে ওয়াশরুমে চলে গেল। অন্যদিকে প্রমি কান্নাকাটি করলো। ঈশানও ফ্রেশ হয়ে আসলো। তারপর আবারও প্রমির সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু মেয়েটা প্রচুর পরিমাণে সিন ক্রিয়েট করতেই ঈশান আর জোর জবরদস্তি করলো না। ঘণ্টাখানেক বাদে যখন আম্মু রুমে আসলো, ওর গালে কপালে হাত দিয়ে বলতে লাগলো। রাতে তোমার জ্বর উঠেছিল জানো মামনি? এই অবস্থায় ঈশান তোমার মাথায় জলপট্টি দিয়েছে, মাথায় পানি ঢেলেছে। তারপর যখন তোমার শরীরটা ভিজে গেছিল তখন আমাকে ডেকেছিল তোমার ড্রেসটা চেঞ্জ করে দেওয়ার জন্য। আমি অবাক হয়েছিলাম ওকে দেখে। ছেলেটা বড্ড পাগলামি করেছে কালকে রাতে তোমার জন্য। বারবার বলছিল যে তোমার যদি কিছু হয়ে যায় না তাহলে ও কি করে থাকবে। আম্মু কথাগুলো বলতেই ঈশান রুমের থেকে বেরিয়ে গেল। প্রমি এবার বুঝতে না পেরে কি করলো। শেষে ছেলেটার গায়ে হাত তোলার মতো এরকম একটা অন্যায় কাজ করে ফেললো। প্রমি মুখে হাত দিয়ে চুপচাপ বসে রইল। আম্মু কিছুক্ষণ ওর সাথে কথা বলল। দুপুরের দিকে ডক্টর এসে প্রমিকে দেখে গেল। ফ্যামিলি ডক্টর তাই কল করতেই চলে এসেছে। ডক্টর প্রেসক্রিপশন লিখে দিয়ে যেতেই ঈশান প্রেসক্রিপশনটা নিয়ে বাইরে গিয়ে তারপর ওষুধ দিয়ে আসলো। মেয়েটার 7 দিন প্রায় জ্বরে ভুগেছে, তাই ঈশান তেমন করে কিছুই বলেনি।
আর মেয়েটাও তার সাথে কোনো কথা বলার চেষ্টা করেনি। ঈশান ভেবেছে হয়তো প্রমিকে জড়িয়ে ধরে শুয়েছিল বলেই এরকম করে ওর সাথে রাগারাগি করেছে আর গায়ে হাত তুলেছে। ঈশান এত কিছুর পরও বেডে থাকে, কিন্তু মাঝে কোলবালিশ দেওয়া থাকে। রাতে যখন প্রমি ঘুমের মাঝে ওর কাছে চলে আসে তখন ঈশান ওকে ছাড়িয়ে নিয়ে কোলবালিশটা আবারও মাঝখানে দিয়ে দেয়। সেদিন রাগের মাথায় প্রমি ওকে থাপ্পড় মেরেছে। আম্মুর থেকে সবটা জানার পরও একবারের জন্য ঈশানের কাছে সরি বলেনি আর ওর সাথে কথাও বলেনি। এই বিষয়টাতে ঈশানের বেশ খানিকটা খারাপ লেগেছে। যেখানে কিছু করেনি সেখানে এমন করে সিন ক্রিয়েট করলো। ঈশানের মনে হলো ওদের সম্পর্কটা ঠিক হবে না। অষ্টম দিনের মাথায় প্রমির জ্বরটা অনেকটাই কমে গেছে বলে কলেজে যাওয়ার জন্য বায়না করলো। আম্মু কিছুতেই যেতে দিবে না, কিন্তু প্রমি যাবেই, তাই আম্মু আর আটকে রাখলো না। ঈশান বাইরে গিয়েছিল, এসে দেখলো প্রমি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। সাথে সাথেই ঈশানের মাথাটাই গরম হয়ে গেল। প্রমিকে কয়েকবার কল করলেও রিসিভ করলো না। মেয়েটা কেন ইগনোর করছে ওকে? সম্পর্কটা কি ঠিক করতে চায় না? সেটা বলে দিলেই হয়। ওর থেকে দূরত্ব বজায় রেখে চলতো, কিন্তু এরকম ইগনোর করার কি আছে? ঈশান তাড়াহুড়ো করে বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল। 10 মিনিট রাস্তা আসতেই দেখলো পুরো একটা ছেলে একটা মেয়ে দাঁড় করিয়ে রেখেছে। 10 মিনিট রাস্তা আসতেই দেখলো দূরে একটা ছেলে একটা মেয়ে দাঁড় করিয়ে রেখেছে আর কিছু একটা বলছে। মেয়েটা চুপচাপ মাথা নিচু করে আছে। ঈশানের বুঝতে আর বাকি রইল না, সুযোগ পেয়ে ছেলেগুলো আবারও প্রমিকে ডিস্টার্ব করছে। ঈশান দ্রুত সেখানে চলে আসলো। এবার প্রমির সামনে এসে দাঁড়াতেই প্রমি যেন দেহে প্রাণ ফিরে পেল। ঈশান কিছু বলার আগেই প্রমি কান্না করে দিয়ে বলতে লাগলো, ঈশান দেখো, ওরা আজকে আবার আমার সাথে অসভ্যতাম করছে। আমি তো আমাকে না বলে বাসা থেকে কেন এসেছেন? ঈশান কথাটা বলেই রাগি চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। প্রমি কথাটা শেষ করার আগেই ঈশান কথাটা বলতেই ও থেমে গেছে। মেয়েটা মাথা নিচু করে রইল। ঈশান ওকে জোরে সোরে একটা ধমক দিয়ে বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি, বাসা থেকে কেন এসেছেন আপনি? আমাকে বললে কি এমন ক্ষতি হতো, নাকি আমাকে বলতে লজ্জা লাগে আপনার? আমি বলতে পারিনি। কিছুই বোঝেন না আপনি, আর বোঝার চেষ্টাও করেন না। আজকে আমি এখানে এসে না পৌঁছালে কি হতো বলুন? এবার ওদের পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর মধ্যে থেকে বখাটে টাইপের একটা ছেলে বলতে লাগলো, এই যে হিরো, সেই তখন থেকে দেখছি বকবক করেই যাচ্ছ। তোমাদের তোমাদের রোমান্টিক প্রেম কাহিনী দেখার জন্য এইখানে আসিনি। মেয়েটাকে এইখানে রেখে এখান থেকে চলে যাও। ওর সাথে আমাদের পুরনো বোঝাপড়া আছে। ও আমার গায়ে হাত তুলেছে, আজকে তার শোধ তুলব। ছেলেটা কথা বলে শেষ করতে পারল না, তার আগেই ও নাক বরাবর একটা ঘুষি পড়ে গেল। ছেলেটার মুখ থুবড়ে পড়ে গেল রাস্তাতেই। এবার পাশে থাকা ছেলেগুলো ওর দিকে তেড়ে আসলে ঈশান ছেলেগুলোকে ইচ্ছে মতো ধোলাই করলো। খুব বেশি রাগ হচ্ছে মেয়েটার উপর, তাই ওর রাগ ওদের উপর দিয়েই ছাড়ছে। ছেলেগুলো যেন ওর সাথে কিছুতেই পেরে উঠছে না। 3টা ছেলে থাকার সত্ত্বেও ঈশানকে তেমন করে কেউই আঘাত করতে পারল না, আর ওর থেকে বাঁচার জন্য আরও পালিয়ে যাচ্ছে। এর মাঝে ঈশান একটা চিৎকার শুনে পিছনের দিকে ফিরল। তারপর কিছু একটা খুব তীব্র আঘাত পেটে অনুভব করলো। সাথে সাথেই ঈশান পেটের ডান পাশটায় তাকাতেই দেখলো একটা ছেলে ওর পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। এমন কিছু দেখার পরও ঈশান প্রমির দিকে তাকালো, দেখতে লাগলো প্রমির ঠিক আছে কিনা। আর কিছু ভাবতে পারছে না ঈশান। এবার ছেলেগুলোই ঈশানের পেট থেকে রক্ত পড়তে দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। প্রমি একটা চিৎকার দিয়ে ঈশানের কাছে আসলো। ততক্ষণে ও নিচে পড়ে গেছে। প্রমি ঈশানের কাছে আসার আগেই ছেলেটা চোখ জোড়া বন্ধ করে নিয়েছে। শেষ পর্যন্ত কিনা প্রমির এমন ছেলে মানুষের জন্যই ঈশানকে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হলো। ঈশানের পেটের ক্ষতস্থান থেকে রক্ত ঝরে যাচ্ছে। প্রমি হাউমাউ করে কান্না করে যাচ্ছে। মেয়েটা ঈশানের মাথাটা কোলের মধ্যে নিয়ে বলতে লাগলো, ঈশান তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাব। প্রমি কান্না করে আশেপাশে সাহায্য চাইতে লাগলো। এরই মাঝখানে কয়েকটা লোক এগিয়ে এলো। ওদের একটা সিএনজিতে তুলে দিলে প্রমি ঈশানকে হসপিটালে নিয়ে আসে। তারপর ডক্টর ওকে দেখেই ট্রিটমেন্ট করতে লাগলো। প্রমি ওটির সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ বাদে আব্বু আম্মু আসলো।
ঈশানের আপুর বাসায় সবাই আসলো, ওর বন্ধুরাও আসলো। প্রমি কেঁদে কেটে একাকার হয়ে যাচ্ছে। তখন আপু এসে প্রমির পাশে বসলো আর বলতে লাগলো, আপু, কি করে হলো এগুলো? সুইটি কথাটা বলতেই প্রমি ওর ভাবিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আপু ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আপু, কিচ্ছু হবে না ঈশানের, কান্নাকাটি করো না, কিছু হবে না ভাইয়ের, সব ঠিক হয়ে যাবে। ভাবি, তোমার ভাইয়াকে উঠতে বলো না। তো তোমার ভাইয়া এরকম করে শুয়ে আছে কেন? ও কেমন করে দেখতেছে, আমার একটু ভালো লাগছে না। ওকে বলো না আমার সাথে কথা বলতে। দেখো, রাগ করে আমাকে কতগুলো কথা শোনালো, আর এখন নিজেই এরকম করে চুপচাপ শুয়ে আছে। ও আমাকে হাজারটা বকা দিক, তারপর ওকে উঠতে বলো প্লিজ। আরও আধা ঘন্টা পর ডক্টর বেরিয়ে আসলো। আপু ডক্টরকে ছেলের কথা জিজ্ঞেস করলে উনি আশ্বাস দিলেন সবটা ঠিক আছে। ঈশানের তেমন কোনো গুরুতর আঘাত লাগেনি। প্রচুর রক্তক্ষরণ হয়েছিল ঈশানের। একটা ফ্রেন্ড ওকে রক্ত দিয়েছে। সন্ধ্যার মধ্যে জ্ঞান ফিরে আসবে। সারাটা দিন প্রমি আর কিছু মুখেও তোলেনি। ঈশানের জন্য পুরো সময়টা জুড়েই কান্না করেছে। সন্ধ্যার মুখে ঈশানের জ্ঞান ফিরল। আম্মু বাসায় চলে গেছে, শুধু আপু আর ঈশানের কয়েকটা ফ্রেন্ড আছে। ঈশানের জ্ঞান ফিরতেই ডক্টর এসে ওদের কথাগুলো বললে প্রমি তাড়াহুড়ো করে ছেলেটার কেবিনে চলে গেল। ঈশানকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে প্রমি অসহায় চোখে ওর দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় হু হু করে কেঁদে উঠল। ঈশান ওর দিকে আগের মতোই তাকিয়ে আছে অবাক চোখে। বোঝার চেষ্টা করলো এই মেয়েটার আবার কি হলো। প্রমি এবার ঈশানের একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে চুমু দিয়ে বলতে লাগলো, জানো কতটা ভয় পেয়ে গেছিলাম, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে। ঈশান প্রমির মুখ থেকে কথাটা যেন কেড়ে নিয়ে বলল, কিছু হয়ে গেলেই তো ভালো হতো। আপনার এই মেন্টালিটি টর্চার আমাকে আর নিতে হতো না। মানসিকভাবে ডিস্টার্ব করেছেন আমাকে আপনি। না ভালোবাসতেছেন আর না ভালোবাসতে পারছেন। রিসেন্টলি ব্রেকআপ হওয়ার একটা ছেলে আপনাকে বিয়ে করেছে, তারপরেও সম্পর্কটা স্বাভাবিক করার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে, আর আপনি তাকে দূরে সরিয়ে দেন, সবসময় ইগনোর করেন। এত বেশি দূরত্ব বজায় রেখে চলেন যেন আপনি আমার অপরিচিত। স্বামী স্ত্রীর মাঝে এত দূরত্ব থাকলে কখনো সম্পর্ক স্বাভাবিক হয় বলে আমার জানা নেই। তার উপর গত 7 দিন আগে আমাকে ভুল বুঝে গায়ে হাত তুললেন, তাতেও সমস্যা ছিল না, কিন্তু একটাবার নিজে থেকে কথা বলেননি। আমি রাগ করে আছি, তারপরেও আমার রাগটা ভাঙানোর কোনো প্রয়োজন মনে হয়নি আপনার, তাই না জানিয়ে কলেজে চলে গেলেন। তাহলে এখন আমার জন্য এত কান্নাকাটি করতে হবে কেন? এখন এত ভালোবাসা দেখাতে আসতে হবে না ম্যাডাম। আমি ঠিক আছি, আপনি আপনার মতো থাকতে পারেন। আমি আপনাকে নিজের মতো করে ছেড়ে দিয়েছে। ঈশান, এমন করে বলো না প্লিজ। আমার উপরে রাগ করে থেকো না। আমি সেদিন বুঝতে পারিনি এরকম কিছু ঘটিয়ে ফেলবো। হুটহাট করেই তোমার গায়ে হাত তুলে ফেলেছি। তুমি আমার অনুভূতি ছাড়া। গত 1 মাস যাবৎ দুজনে একই বেডে থাকি। কখনো এরকম মনে হয়েছে যে অনুমতি ছাড়া আপনার কাছে এসেছি? উল্টো আপনি আমার কাছে আসতেন। আমি সেটা একদিন জেগে থেকে দেখেছি। কয়েকবার সন্দেহ হলো, পরখ করে দেখার জন্য নিজে জেগেছিলাম যে অন্যায়টা কি আমার নাকি আপনার। তাহলে এখানে আপনি কি বলবেন? আমি আপনাকে কখনোই নিজ থেকে স্পর্শ করিনি। ঘুমের মাঝে আপনি আমার কাছে আসতেন, তারপর নিজে আমাকে জড়িয়ে ধরতেন। এখন সব দোষ আমার, তাই না? সেদিন যদি কিছু হয়েও থাকতো তাহলে বেশ হয়েছে। আমার বউয়ের সাথে আমার যা ইচ্ছে তাই করার করব। আপনি আটকানোর কে? এরপর আর অনুমতি নেব না, জোর করে সবটা করব। আমার ভুল হয়েছে, মাফ করে দাও প্লিজ। এমন কিছু হয়ে যাবে জানলে কখনোই তোমাকে না বলে বেরোতাম না। তুমি রাগ করে থেকো না, আমার এই ভুলটা কখনো আর হবে না। দেখো, এটা সে প্রথম থেকে শুনে আসে, কিন্তু কখনো সেটা ঠিকঠাক করে দেখাতে পারেননি। সবাই বলে ভুল হবে না, কিন্তু হাজারবার ভুল করে ফেলে, আর আপনিও তাই করছেন। বললাম তো আর কখনো হবে না। এখন থেকে তোমাকে রেখে কোথাও যাব না। আমার আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি এরকম কিছু হবে। জানলে কি করতেন? আপনি গত 7-8 দিন যাবৎ আমার সাথে কথাই বলেননি, একটাবার বোঝার চেষ্টাও করেননি। হাত তুলেছেন আমি কষ্ট পেয়েছি কিনা, এর জন্য আপনাকে অনেক বেশি কষ্ট পেতে হবে, দেখে নিন। ঈশান শুয়ে আছে প্রমির সাথে অনেকক্ষণ যাবৎ রাগারাগি করলো। প্রমি বুঝতে পারলো এই মুহূর্তে ছেলেটার সাথে কথা কাটাকাটি করা ঠিক হবে না। ডক্টর এসে বারণ করলো, তাই মেয়েটাও বেরিয়ে গেল। সারা রাত প্রমি আর ঘুমোয়নি, ঈশানের পাশেই বসেছিল। পরদিন সবাই হসপিটালে আসলো।
ঈশান সবার সাথে কথা বলল। একে একে সবাই কথা বলে চলে যেতে প্রমি আবারও কেবিনে আসলো ঈশানকে খাবার খাওয়াতে। ছেলেটাকে খাবার খাওয়ানোর চেষ্টা করেও পারল না। তখন প্রমি নাক টেনে টেনে বলতে লাগলো, রাগ করলে আমার উপরে করেছো, খাবারের উপরে এত কিসের রাগ তোমার? আপনার সাথে আমি কোনো কথা বলতে চাইছি না, চলে যান কেবিন থেকে। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে করছে না আমার। আমি কি খুব বেশি অন্যায় করেছি ঈশান? আমি না বুঝে এরকম কিছু করে ফেলেছি। যদি তোমার খারাপ লাগে তার জন্য আমার গায়ে হাত তোলো, তারপর অন্তত আর রাগ করে থেকো না। এই মুহূর্তে রাগ করলে তোমার শরীর আরো খারাপ করবে। আমাকে এই শাস্তিটা পরে দিও, আগে অন্তত খাবার খেয়ে নাও। মেয়েটা কাঁদছে, তাই ঈশান আর বেশি কথা বাড়ালো না, চুপচাপ খেয়ে নিল। ঈশানের খাওয়া শেষ হতেই প্রমি বাহিরে গিয়ে সব কিছু রেখে আসলো। তারপর এসে ঈশানের আশপাশে ঘুরঘুর করতে লাগলো। ঈশানের সামনে দাঁড়িয়ে আছে মেয়েটা, ও কোনো কথা বলছে না দেখে প্রমি নিজেই বলল, ঈশান, আমার তোমাকে কিছু বলার ছিল। ঈশান আবারও উঠে বসলো। প্রমি এবার ওর সামনে বসে বলতে লাগলো, ঈশান, আমি তোমাকে প্রমি কথাটা বলে শেষ করতে পারল না, তার আগেই ঈশান বলল, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না, এটা আমাকে এত তোড়জোড় করে বলতে হবে না। আর ভালোবাসতে পারবেন না আমি সেটাও জানি। আপনার হয়তো আগে কোথাও রিলেশন ছিল কিংবা কাউকে পছন্দ করতেন, তাই আমাকে আপনার পক্ষে ভালোবাসা সম্ভব না, তাই তো? আপনি আমার সাথে এই নাটকের সংসারটা আর করতে চান না, সেটা বলে দিতে হবে না, আমি বুঝে গেছি। ঈশান কথাটা শেষ করতে পারল না, তার আগে মেয়েটা ওকে জাপটে জড়িয়ে ধরল। ঈশানের বুকে মুখ গুজে দিয়ে বলতে লাগলো ফুপিয়ে, সবসময় তুমি খালি একটু বেশি বোঝো। মাঝে আমি অন্যায় করেছি, তার জন্য এত সব কথা শোনাতে হবে? এরকম করে ভুল বুঝবে আমাকে? আপনার কথার মানে আমি কিছুই বুঝতে পারছি না। বউয়ের এত কাছে থেকেও এতটুকু বুঝতে পারো না বউ তোমাকে ভালোবাসে? তোমার সাথে সেদিন ওরকম একটা অন্যায় করার পর থেকে আমি একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি। তুমি আমাকে ইগনোর করতেছো, কথা বলো না একটু। প্রতিদিনের মতো আমাকে হাজার ডাকো না, আপনি করে বলো না, একটু অধিকার দেখাচ্ছ না। এখন আমার কাছে এসেছেন, এখন আপনার মনে হচ্ছে না আমি আপনাকে অনিচ্ছায় স্পর্শ করেছি? আর একবার এই কথা বলবে না। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। আমি তোমার বউ, তোমার অধিকার আছে আমার সাথে যা খুশি তা করার। ভেবে বলছেন তো? পরবর্তীতে আবার দুদিন বাদে আপনার মন চেঞ্জ হবে না তো? আজ বাদে কাল বলবেন না তো যে আপনি আমাকে মানতে পারবেন না, আবার হুটহাট করে গায়ে হাত? ঈশান কথাগুলো বলে শেষ করতে পারল না, তার আগেই প্রমি ওর ঠোঁট জোড়া নিজে দখলে নিয়ে নিল। ঈশান স্তব্ধ হয়ে প্রমির কান্না ভেজা চোখের দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় মেয়েটাকে কিছুটা কাছে টেনে নিয়ে রেসপন্স করতে লাগলো। গল্পটা আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।